গল্পের নাম এক মায়াবতীর প্রেমে। লেখনীতে তানিশা সুলতানা। গল্পের চতুর্থ পর্ব। বর্ষণমুখর সন্ধ্যা। বৃষ্টির ঝমঝম আওয়াজ দারুণ রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করেছে। বেলকনির দরজা খোলা থাকার সুবিধার্থে ঝিরিঝিরি বাতাস বইছে গোটা কক্ষ জুড়ে। সেই বাতাস কাঁপিয়ে তুলছে তন্বীর সত্তা। ফুলের সুবাস, অর্ণবের বেসামাল ছোঁয়া এবং প্রকৃতির হৃদয় কাঁপানো হাওয়া, তিনটেই বিষাক্ত লাগছে তন্বীর নিকট। ভয়ে দানা বেঁধেছে মনে। বেপরোয়া অর্ণবের ছোঁয়া গভীরের থেকেও গভীর হয়ে উঠছে। কিছু মুহূর্তেই তন্বীকে বেসামাল করে দিয়েছে। অনুভূতির জোয়ারে ভাসছে সে। ভালো লাগছে ভীষণ, আবার খারাপও লাগছে। মন বলছে যা হচ্ছে হতে দে। শরীর বলছে এখনই থামো, না হলে তোর বিপদ। তন্বীর আখিতে অশ্রু জমেছে। ধরে আসা গলায় রিনরিনিয়ে বলে, আপনি যা বলবেন তাই শুনব। প্লিজ আমাকে ছেড়ে দিন, এখন আমার পিরিয়ড চলছে। অতপর মুহূর্তেই সরে যায় অর্ণব। কিছু না বলে তন্বীর পাশে শুয়ে পড়ে। অতপর দৃষ্টি রাখে সাদা রঙের দেয়ালের পানে। হাতের তর্জনী আঙুল দ্বারা ঠোঁট মুছে নেয়। আর এদিকে তন্বী জোরে জোরে শ্বাস টানতে টানতে জামা ঠিক করে নেয়। এতক্ষণ বোধহয় ঘূর্ণিঝড় বয়ে গেল। যা বলবো শুনবি বললি। অনবরত মাথা নেড়ে সম্মতি জানায় তন্বী। বাঁকা হাসে অর্ণব। দ্বিতীয় বিয়ে করব। অনুমতি দিবি কাগজে কলমে। উঠে বসে তন্বী। দাঁতে দাঁত চেপে তাকায় অর্ণবের মুখপানে। তেজি স্বরে জবাব দেয়, 5টা করলেও আমার সমস্যা নেই। বা হাতের ওপর ভর দিয়ে আধশোয়া হয় অর্ণব। ফকফকে সাদা লাইটের আলোতে তন্বীকে একটু বেশি ফর্সা দেখাচ্ছে। ওষ্ঠজোড়া টকটকে লাল হয়ে উঠেছে, যেন টোকা দিলেই রক্ত গড়িয়ে পড়বে। হাসি পায় অর্ণবের। তবে হাসি চেপে বলে ওঠে, আই নো দ্যাট। বড় মন তোর। তবে 4টা করব। তোর কথা ফেলতে পারি বল। একমাত্র বড় বউ তুই। তোর কোনো ইচ্ছে অপূর্ণ রাখব না, পাক্কা প্রমিজ। তন্বী জবাব দেয় না। গাল ফুলিয়ে বসে থাকে। তবে মনে মনে বেশ বকে দেয় অর্ণবকে। ইচ্ছে তো করছে লোকটার 2 গালে 4টা থাপ্পড় মেরে ঝাঁকড়া চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। বিলাই চোখ দুটো গালিয়ে দিতে। আর উঁচু নাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে একখানা ঘুষি মেরে দিতে। কিন্তু এসব করলে কি আর বেয়াদব লোক চুপচাপ বসে থাকবে? কখনোই না। দ্বিগুণ আঘাত করবে তন্বীকে। ঢের জানা আছে। মনে মনে দীর্ঘ শ্বাস ফেলে। তন্বীর থেকে জবাব না পেয়ে একই সুরে আবারও অর্ণব বলে ওঠে, ট্রাস্ট মি মায়াবতী। বউ ছাড়া আমি জাস্ট থাকতে পারছি না। 29 বছর নারীর শরীরের স্বাদ গ্রহণ করিনি। আর কত? এবার তো উচিত। অর্ণবের কথা শুনে তন্বীর মুখ থেকে আপনা আপনি ছিহ শব্দটা বেরিয়ে আসে। মুখ বাঁকায় অর্ণব। দ্বিতীয় বিয়ে করি খালি। 1 মাসের মধ্যে বাচ্চা আসার মিষ্টি খাওয়াবো তোকে। তন্বী দাঁড়িয়ে পড়ে। এসব ফালতু কথা শুনতে ইচ্ছে করছে না। গুটি গুটি পায়ে এগিয়ে যায় জানালার কাছে। হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করে। তখনই জোরে বাতাস বয় এবং হাতের কনুই অবধি ভিজে যায়। হাসি ফুটে ওঠে তন্বীর মুখে। অর্ণব এসে দাঁড়ায় তন্বীর পাশে। হাসি মুখখানা দেখে বলে, প্রতিদিন বারবার কল করবি আমায়। আমি রিসিভ করব না তবুও করবি। কেটে দিব তবুও করবি। বকা দিব তবুও করবি। তন্বী ঘাড় বাঁকিয়ে এক পলক তাকায় অর্ণবের মুখপানে। অতপর নজর ফিরিয়ে বলে, ফোন নেই আমার। তোর টাকলু বাপকে কিনে দিতে বলবি। তন্বীর খুব করে বলতে ইচ্ছে করছে, কেন রে, আমার বাপ কিনবে কেন? শালা তুই বিয়ে করছিস, তুই কিনে দিবি। কিন্তু এই কথা বললে লাগাম ছাড়া বেয়াদব কি বলে উঠবে আল্লাহ জানে। আমি না বললেন এক রাত আপনার সাথে থাকলে আর মুখ দেখাবেন না? থাকলি কই?
কাঁদতে কাঁদতে বৃষ্টি নামিয়ে ফেললি তো। তন্নি কিছু বলবে তখনই অর্ণবের ফোন বেজে ওঠে। পকেট হতে ফোন বের করে। আমার দ্বিতীয় বউয়ের শ্বশুর কল করছে, একটু কথা বলে আসি। ঠিক আছে। তন্নি ভেংচি কাটে জবাব দেয়। অর্ণব কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে আনোয়ারের গম্ভীর কণ্ঠস্বর। কোথায় তুমি? পাপা বিয়ে করব। বউ ছাড়া থাকতে পারছি না। তন্নি চোখ পাকিয়ে তাকায় অর্ণবের মুখপানে। আনোয়ার কেসে ওঠে। বাড়ি ফিরে এসো। সকালে ফিরব। তুমি মেয়ে দেখো। একটা না করেছ বিয়ে। প্রথম বউ অনুমতি দিয়েছে তো। কাল টাকলু শ্বশুরের থেকেও অনুমতি আনব। তুমি জলদি মেয়ে খুঁজো। কয় টাকা ইনকাম করো তুমি? যে দুটো বিয়ে করার স্বপ্ন দেখছ, বিয়েই তো আমার ইনকাম সোর্স। প্রথম বউয়ের বাড়ি থেকে যৌতুক এসে দ্বিতীয় বিয়ে করব। তারপর খাওয়াবে কি? আদর, ভালোবাসা, চুমু ইত্যাদি। তখনই কল কেটে দেয় আনোয়ার। অর্ণব হেসে ফেলে। চোখে হাত দিয়ে হাসতে হাসতে বসে পড়ে। বাবার পেছনে লাগতে দারুণ লাগে। তন্নি কিছু বলতে গিয়েও বলে না। ধূপধাপ পা ফেলে বেরিয়ে যায় রুম থেকে। পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। একটা মানুষ কতটা বেয়াদব হলে বাবাকে এসব কথা বলতে পারে। বরাবরই তন্নির বৃষ্টি বেশ পছন্দ। আজকে বিরক্ত লাগছে। সেই সন্ধ্যা হয়ে শুরু হয়েছে। এখন বাজে সকাল 9টা। কমার নামই নিচ্ছে না। একাধারে অনবরত গড়িয়ে পড়ছে। বাসায় ফিরতে হবে তন্নির। গতকাল এই রুমে এসে দরজা বন্ধ করে দিয়েছে আর খোলেনি, অবশ্য অর্ণব ডাকাডাকিও করেনি। এই রুমটা বোধহয় আশিকের। দেয়ালে বড় করে আশিকের ফটো টাঙানো। তন্নি গুটি গুটি পায়ে বেকনিতে গিয়ে দাঁড়ায়। দৃষ্টি রাখে আসমান পানে। গোটা আসমান জুড়ে মেঘের বসবাস। আজকে আর বৃষ্টি ধরবে বলে মনে হচ্ছে না। তন্নি বিড়বিড় করে বলে, বৃষ্টি বোধহয় চাচ্ছে না আমরা দূরে চলে যাই। পরপর অর্ণবের কণ্ঠস্বর ভেসে আছে, ধীর গলায় ডাকছে। ছকিনার মা, দরজা খোলো। ব্রাশ এনেছি তোমার জন্য। ঝমঝম বৃষ্টির শব্দে প্রকৃতি মুখরিত। কখনো শব্দ বাড়ছে তো কখনো কমছে। ক্ষণে ক্ষণে আসমানে বিদ্যুৎ চমকাচ্ছে। গাছপালা বোধহয় ভেঙে চুরে যাচ্ছে বাতাসের বেগে। ইতোমধ্যে আশিকের বেলকনি ভিজে পুড়ে একাকার হয়ে গিয়েছে। তন্নি রুমের ঠিক মাঝখানটায় হাঁটু মুড়ে বসে আছে। হাঁটুর ওপরে হাত দুটো ভাঁজ করে রেখেছে। তারপর হাতের ওপর মাথা। দৃষ্টি সামনের বাড়িটার দিকে। ওই বাড়ির বেলকনি একটু বেশিই সুন্দর। ফুলে ফুলে সেজে উঠেছে। সেই ফুলের গায়ে এবং গাছ ভর্তি পানির বিন্দু বিন্দু ছোঁয়া। যেন গাছ ঘেমে উঠেছে। একটা ছোঁয়া দিলেই টুপটাপ সেই পানি ঝরে পড়বে। তন্নি খুব করে ইচ্ছে করছে ওই বেলকনিতে প্রবেশ করতে। গাছগুলো ঝাঁকিয়ে হাত বাড়িয়ে পানির স্পর্শ পেতে। কিন্তু সেটা কি আর সম্ভব? তবে নিজের বেলকনি এভাবে সাজানোর ফন্দি এঁটে ফেলে মনে মনে। বাড়িতে ফিরেই বাবার কাছে আবদার করবে ফুলগাছের। তবে আজকে কি আর বাড়ি ফেরা হবে? বরাবরই তন্নির বৃষ্টি খুব পছন্দ। বৃষ্টির ফোঁটায় জমিন ভিজে উঠলে তন্নির মন পুলকিত হয়ে ওঠে। হাত বাড়িয়ে স্পর্শ করতে ভুলে না লোভনীয় পানি। খিলখিল হাসি লেপ্টে থাকে অধর জুড়ে। কিন্তু আজকে ভালো লাগছে না। চিন্তায় বুক কাঁপছে। গোটা একটা রাত কাটিয়ে দিল বাড়ির বাইরে। বাবা মা নিশ্চয় ভীষণ চিন্তা করছে। বাড়ি ফিরলে বকবে, জবাব চাইবে। কি বলবে তন্নি? অর্ণব নামটা বললেই বাবা ক্ষেপে যাবে। তারেক রহমান যদি পৃথিবীতে সবথেকে বেশি কাউকে অপছন্দ করে থাকে সেটা হলো অর্ণব। তন্নি ভেবে পায় না এতটা অপছন্দের কারণ। ছকিনার মা বারবার দরজা কেন বন্ধ করো? খোল জলদি। চমকায় বোধহয় তন্নি। চট করে মাথা তুলে। বেমালুম ভুলেই গিয়েছিল এই বাড়িতে সে ছাড়াও অন্য কেউ রয়েছে।
গাল ফুলিয়ে দাঁড়িয়ে পড়ে সে। ওড়না ঠিকঠাক করে দরজা খুলে। অর্ণবের এক হাতে পেস্ট ব্রাশ, আরেক হাতে খাবারের প্যাকেট। ব্রাশ করে এসো খাবো। মুখ বাঁকিয়ে তন্নি শুধায়। আপনি খাবেন তো আমি ব্রাশ করব কেন? তন্নির কপালে হাত ঠেকিয়ে পেছনে দিকে ঢেলে দেয়। তারপর রুমে ঢুকতে ঢুকতে জবাব দেয়। তুমি আর আমি হলাম সুই সুতো, কদুলাউ, চাঁদ তারা। ওদের মতো বুঝলে। নিশ্চয় তোমার মোটা মাথায় ঢুকল না জ্ঞানী অর্ণবের বিবরণ। তোমার দাঁত আমার দাঁত। তুমি ব্রাশ করলেই আমার ব্রাশ করা হয়ে গেল। শোনোনি, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। যখন দ্বিতীয় বিয়ে করব না তখন তোমারও ব্রাশ করতে হবে না। কেন জিজ্ঞেস করো? তন্নি জিজ্ঞেস করে না। বুকে হাত গুজে ছোট ছোট নয়নে দেখতে থাকে অর্ণবকে। তন্নির থেকে জবাব না পেয়ে অর্ণব নিজে নিজেই বলে দেয়। ওই যে বললাম স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। তখন আমরা তিনজন স্বামী স্ত্রী হব। দ্বিতীয় বউ ব্রাশ করা মানে তোমার আর ব্রাশ করা হয়ে গেল। দীর্ঘ শ্বাস ফেলে তন্নি অর্ণবের থেকে ব্রাশ পেস্ট নিয়ে বাথরুমে ঢুকে পড়ে। অর্ণব আলতো হাসে। তোমাকে আর তোমার টাকলু বাপকে যদি সোজা না করেছি তাহলে আমার নামও অর্ণব চৌধুরী নয়। বৃষ্টি কমেছে। কিছুক্ষণ আগে মেঘে ঢাকা আসমানে সূর্যের দেখা মিলেছে। আশিক খাবার নিয়ে এসেছে। পরপর কয়েকবার কলিং বেল বাজিয়ে ফেলেছে ইতোমধ্যে। কিন্তু দরজা খোলার নাম নেই। সারা রাত নির্ঘুম কাটিয়েছে সিনেমা হলে। ঘুম চোখ টলমল করছে। বিরক্ত হয়ে এক চাপা কলিং বেল বাজাতেই থাকে। তখন অর্ণব দরজা খুলে দেয়। মুখে তার ব্রাশ। কি ভাই, ভদ্রলোকের বাড়িতে এভাবে গুন্ডার মতো কলিং বেল কেন বাজাচ্ছেন? আশিক অসহায় দৃষ্টিতে তাকায় অর্ণবপর মুখপানে। হাতে থাকা খাবারের প্যাকেট উঁচু করে দেখায়। অর্ণব ছো মেরে প্যাকেট নিয়ে নেয়। বিকেল অবধি কোথাও একটা থেকে আয়। ডিস্টার্ব করবি না। নিজ বক্তব্য শেষ করে দরজা আটকে ফেলে অর্ণব। আশিক স্তব্ধ হয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকে। অতপর বিড়বিড় করে বলে, টাকলু উকিল কেন নিজের আদরের কন্যা বসকে দিতে চায় না? স্পষ্ট বুঝলাম আজকে। ফ্রেশ হয়ে নিজের লম্বা চুলে চিরুনি চালিয়েছে তন্নি। বিনুনি করতল গিয়ে বিরক্ত হয়। এতবর চুল বিনুনি করা চারটিখানি কথা। শেষমেশ হাত খোপা করে নেয়। খিদে পেয়েছে বেশ। সেই গতকাল সকালে খেয়েছিল। লেজ ছাড়া বাদর রাতে আর খেতে সাধল না। একদমই মেনার্স জানে না লোকটা। জানবে কি করে? বেয়াদব কিনা। কয়েকবার মুখ বাঁকায় তন্নি, সাহস থাকলে বেয়াদব লোকটাকে মাথায় তুলে আছাড় মারত। ছকিনার মা খেতে এসো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে তন্নি। নাম কি আর পেল না। শেষমেশ ছকিনার মা। এটা কোনো নাম হলো? গাল ফুলিয়ে তেড়ে যায় ডাইনিংয়ে। সেখান থেকেই টুংটাং আওয়াজ ভেসে আসছে। অর্ণব প্লেটে খাবার সাজিয়েছে এবং গ্লাসে পানি ভরছে। তন্নি মনে মনে ভেবেছিল অনেক কিছু বলবে। তবে মুহূর্তেই সিদ্ধান্ত বদলে ফেলে। খাবার দেখে বোধহয় সব ভুলে গেল। চটজলদি চেয়ার টেনপ বসে পড়ে। আর পরপর লোকমা তুলে প্লেট খালি করার যুদ্ধে নেমে পড়ে। বর্ষণমুখর দিন। গরম গরম খিচুড়ি আর গরুর মাংস। আহা! শরীর মন দুটোই তৃপ্তি পায়। অর্ণব গালে হাত দিয়ে তন্নির খাওয়া দেখতে থাকে। আগের মতো টুকে টুকে খায় না। লজ্জা পেয়ে মাথাও নুইয়ে ফেলে না। দিন বদলানোর সাথে সাথে কি মেয়েটা লজ্জা গুলে খেয়ে ফেলেছে। তবে খেয়ে ফেললে ভালোই হয়েছে। অত্যন্ত রোমাঞ্চ করার সময় ঝামেলা হবে না। ভাবতে ভাবতে নিজেও খাওয়া শুরু করে। তারেক রহমানের বাড়িতে লোকজনের আনাগোনা। কয়েকটা কেচের ব্যাপারে তারা আলাপ করতে এসেছে। গতকাল বাসায় ছিল না। কোর্টেও যেতে পারেনি। সেই জন্যই আজকে ভিড় জমেছে। উঠোনে চেয়ার পেতে বসেছে তারেক রহমান। তার মুখোমুখো কয়েকটা চেয়ারে বসে আছেন বাকি সবাই। তামিম দরজার পাল্লা ধরে ঝুলছে।
দৃষ্টি তার পাশের বাসার গেইটের পানে। সেখানে তামিমের 4 নাম্বার গার্লফ্রেন্ড আয়রা বসে আছে। হাতে তার একখানা টকটকে লাল গোলাপ। গোলাপটা মূলত তামিমই আনতে বলেছে। স্কুল থেকে ফেরার পথে আয়রার চুলের মুঠি ধরে থ্রেট করেছে। কড়া গলায় বলেছে, আমার জন্য গোলাপ না আনলে তোর দাঁত ভেঙে ব্লেন্ডারে গুঁড়ো গুঁড়ো করে তাতে মধু আর কাসুন্দি মিশিয়ে জুস বানিয়ে খাবো আমি বলে দিলাম। বেচারা আয়রা ভয় পেয়ে গোলাপখানা চুরি করেছে তার ভাইয়ের বারান্দা থেকে। এখন সেটা তামিমকে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু তামিম আটকা পড়েছে বাবার জন্য। এখন বাসা থেকে বের হতে গেলে টাকলু বাপ তার ঠ্যাং ভেঙে নেহারি বানিয়ে তাকেই খাওয়াবে। মনে মনে বিরক্ত হয় তামিম। আফসোসের সুরে বিড়বিড় করে বলে, প্রেম করেও শান্তি পাচ্ছি না। কাবারের হাড্ডির মতো বাপটা মাঝখানে বসে আছে। কবে একটু শান্তি পাব? কপালে কি বিয়ে লিখো নাই আল্লাহ। তামিমের ভাবনার মাঝেই খেয়াল করে গেট দিয়ে অর্ণব ঢুকছে। মুহূর্তেই হাসি ফুটে ওঠে তামিমের ঠোঁটের কোণে। দরজা ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। অর্ণব সোজা গিয়ে তারেক রহমানের পায়ের কাছে আসে পড়ে এবং তারেক রহমানকে কিছু বলার সুযোগ না দিয়েই বলে ওঠে, আমি দ্বিতীয় বিয়ে করার জন্য আপনার কাছে অনুমতি নিতে এসেছি শ্বশুর মশাই। আপনার মেয়ে অনুমতি দিয়েছে। এখন আপনি মাথা নাড়ালেই ঘরে বউ তুলব। মেয়েও পছন্দ করে ফেলেছি। ঘরা মজলিসে তারেক বিপাকে পড়ে যায়। সকলের দৃষ্টি তার পানে। চোখে মুখে প্রশ্ন। তারেকের ইচ্ছে করছে বেয়াদব ছেলেটাকে জুতো পেটা করতে। অর্ণবের তারেকের নীরবতা দেখে বলে, অনুমতি দিয়েছেন বুঝেছি আব্বা। আপনার মতো ভালো মানুষ অনুমতি না দিয়ে থাকতে পারে? বোঝেনি তো ইয়াং ছেলে। 2-4টা বউ না থাকলে মাথা ঠিক থাকে না। যাই হোক, বিয়ের খরচাপাতি কিন্তু আপনিই দিবেন। আমার মির্জাফর বাপ মুখের ওপর বলে দিয়েছে একটা টাকাও তিনি আমাকে দিবে না। আপনি টাকা না দিলে আমার বিয়েটা ঠেকে যাবে আব্বা। অতি দ্রুত মজলিস শেষ করে তারেক। আগামীকাল দেখবেন বলে সকলকে চলে যেতে বলে। অগত্য সবাই চলে যায়, এখনো অর্ণব বসে আছে তারেক রহমানের সামনে। মুখোমুখি। চোখে মুখে তার কুটিল হাসি। তারেক বিপাকে পড়েছে বেশ। এই ছেলে বাড়ি চিনল কি করে এই ভাবনায় আপাতত বিভোর। অর্ণব বাড়ি ফিরেছে সেই খবর পেয়ে তারেক ভেবেছিল সবটা মেনে নিবে। বসে কথা বলবে অর্ণবের সাথে এবং মেয়ের হাত তাকে দিবে। কিন্তু গত পরশু কোর্ট থেকে ফেরার পথে দেখতে পায় রাস্তার ধারে বসে সিগারেট খাচ্ছে। আর তার ছেলেপুলে একটা ছেলেকে মারছে। তখনই মেজাজ বিগড়ে গিয়েছে তারেকের। সিদ্ধান্তও বদলে ফেলেছে মুহূর্তেই। মনে মনে পণ করেছে, দরকার পড়লে মেয়ে গাঙ্গে ভাসিয়ে দিব তবুও এই বেয়াদবের হাতে দিব না। অনুমতি দিচ্ছেন তো শ্বশুর মশাই? অর্ণবের কথা শুনে নড়েচড়ে বসে তারেক। হাতে থাকা কাগজপত্র গুছিয়ে রেখে ধীরে সুস্থ শুধায়, এখানে আসলে কি করে? সিম্পল। পায়ে হেঁটে হেঁটে আর আপনার মাথায় চুল গজিয়েছে কি না ভাবতে ভাবতে চোয়াল শক্ত করে ফেলে তারেক। এই ছেলের সাথে সোজা ভাষায় কথা বলা যাবেই না। বিড়বিড় করে বলে, বেয়াদব একটা। অর্ণব মেকি হেসে উচ্চস্বরেই বলে ওঠে, ঠিক আপনার মতো। দীর্ঘশ্বাস ফেলে তারেক। তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো। পারমিশন দিলাম। আর বিয়ের খরচ আমি বহন করব। ডিভোর্স পেপারও আমি নিজ দায়িত্বে বানাবো। এ বাবা, এতদিনেও ডিভোর্স পেপার বানান নাই? মহা মুশকিল তো। বাই এনি চান্স মনে মনে জামাই হিসেবে মেনেছেন নাকি? তারেক জবাব দেয় না। দাঁড়িয়ে পড়ে এক পলক অর্ণবের দিকে তাকিয়ে গটগট পায়ে রুমে চলে যায়। অর্ণব মুখ বাঁকায়। রীতিমতো অপমান করল তাকে। কিন্তু কি আর করার? শ্বশুর অপমান করেছে কিছু তো আর বলা যায় না। তামিম দৌড়ে আসে অর্ণবের কাছে। পাশাপাশি বসে, বস তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি।
অর্ণব তামিমের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, শালা তোর টাকলু বাপ তো খুশি হয় নাই, কিন্তু বসসস বাবার মাথায় তো চুল আছে। টাকলু কেন বলো? তোর চোখের ভীমরতি ধরেছে। তোর বাপ টাকলুই। আচ্ছা বাদ দাও, শোনো তোমায় একটা বুদ্ধি দিচ্ছি আমি। কি বুদ্ধি? কান আগাও। অর্ণব কপাল কুঁচকে কান এগিয়ে দেয়। তামিম ফিস ফিস করে বলে, আপিকে নিয়ে পালিয়ে যাও। আপি যেতে না চাইলে তুলে নিয়ে যাও। বাবা কিছু বললে তাকে বেঁধে রেখে যাও। কি বলছিস? একদম ঠিক বলছি। বড় হয়ে আমিও এমন করব। বলে বলে মেয়ে তুলব। প্রতি সপ্তাহে একটা করে বিয়ে করব। এত বউদের খাওয়াবি কি? আমি কেন খাওয়াবো? ওরা চাকরি করে আমায় খাওয়াবে। অর্ণব হেসে ফেলে। গুঁতো দেয় তামিমের পেটে। শালা তুইই পারবি তোর বাপের মাথায় চুল গজিয়ে দিতে? বলছো? একদম। এখন যাই রে। তোমাকে কিছু খেতে সাধতাম কিন্তু বাবা বকবে তাই সাধলাম না। তবে আমার বউরা যখন চাকরি করে এনে টাকা আমায় দিবে তখন তোমায় খাওয়াবনি। আচ্ছা সেই আশায় না খেয়ে থাকবনি এতদিন। তামিমের সাথে কথাবার্তা শেষ করে বেরিয়ে যায় অর্ণব। এই বাড়িতে আসার একমাত্র কারণ ছিল তারেক রহমানের অনুমতি নেওয়া। এবার অর্ণব তার খেল দেখাবে। না কুচু বাপ আর না কুচু মেয়ের নাক কেটে থেতলে দিবে অর্ণব। বাড়ি ফেরার পথে তন্নির মামাতো ভাই ইভানের সাথে দেখা হয়ে যায়। সে এক প্রকার জোর করেই তন্নিকে বাড়িতে নিয়ে যায়। তারেক এবং ইতি বেগমকে কল করেছিল ইভান, তারাও আপত্তি করেনি, বরং বলেছে জোর করে নিয়ে যেতে। তারেক মেয়ের মন পড়তে পারে। অর্ণবকে দেখলে ঠিক মন খারাপ হবে বা কোনো চিন্তা মাথায় আসবে। তাই তার মতে কিছুদিন তন্নির নানুবাড়ি থাকাই শ্রেয়। মামা বাড়ি ভালো লাগে না তন্নির। কেমন একটা বন্দিখানা মনে হয়, সবাই ভালোবাসে আদর করে যত্ন নেয় সঙ্গ দেয় তবুও তন্নির মন টেকে না। তাছাড়া বহুদিন যাওয়া হয় না। মামা বাড়ির সদর দরজায় পা রাখতেই তন্নি মনে পড়ে 4 বছর আগের কথা। অর্ণবের সাথে গিয়েছিল তার মামা বাড়ি, এক রাত থেকেও এসেছে। অনির কথা এখনো ভুলেনি তন্নি। এখন নিশ্চয় অনেক বড় হয়ে গিয়েছে। তন্নির মামি বিলকিস দারুণ খুশি হয় তন্নিকে দেখে। নানু মতিয়ারার খুশি যেন ধরছে না। বৃদ্ধা হয়েছে, হাঁটাচলা করতে পারে না তেমন, তবুও লাঠি ভর দিয়ে এগিয়ে এসেছে তন্নিকে দেখতে। বুকে জড়িয়ে খানিকক্ষণ আদরও করেছে। ছেলের বউকে তাড়া দিয়ে যাচ্ছে তন্নির জন্য ঠান্ডা পানি আনার জন্য। বিলকিস বেগম লেবুর শরবত গুলে আনে। মামাতো বোন ইভা কোলে চড়ে বসে আছে তন্নির। ইভার বয়স 4 বছর। অবশেষে রেস্ট নেওয়ার সুযোগ পায় তন্নি। তার জন্য এ বাড়িতে বরাদ্দকৃত একখানা রুম রয়েছে। রুমখানা মূলত ইতি বেগমের। তার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে এই রুমে কেউ থাকে না। থাকতে দেয় না মতিয়ারা বেগম। ফ্রেশ না হয়েই বিছানায় গা এলিয়ে দেয় তন্নি। ওড়নাখানা রাখে বালিশের পাশে। গরমে অতিষ্ঠ তন্নির কাছে ওড়না বোঝা মনে হচ্ছে। চোখ বন্ধ করতেই মনে পড়ে অর্ণবের কথা। তাদের একান্তে কাটানো মুহূর্ত চোখের সামনে ভেসে ওঠে। চুম্বনের দৃশ্য মনে পড়তেই গা শিউরে ওঠে তন্নির। শুকনো ঢোক গিলে বসে পড়ে। উনি তো কল করতে বলেছিল আমায়। কল না করলে তো আবার বাড়িতে চলে যাবে না। শুকনো ঢোক গিলে তন্নি। ওড়না গায়ে জড়িয়ে দৌড়ে বের হয় রুম থেকে। ড্রয়িং রুমে কেউ নেই, মতিয়ারা নিজ কক্ষে শুয়ে আছে। বিলকিস রান্না চাপিয়েছে। তন্নি ইভানের কক্ষের দিকে অগ্রসর হয়। নক না করেই ঢুকে পড়ে। রুমে ইভান নেই। বিছানায় পড়ে আছে তার ফোন খানা। তন্নি চোরের মতো ফোন নিয়ে চটজলদি চলে যায়। কথা বলে ইভান দেখার আগেই আবার রেখে আসবে এমনটাই বুদ্ধি এঁটেছে। পুনরায় নিজ কক্ষে ফেরত আসে। দরজা বন্ধ করে ডায়াল কলে ঢুকে পড়ে। ভাগ্যিস লক করা ছিল না ফোন। না হলে তো ঝামেলায় পড়ে যেত।
দুবার রিং হওয়ার পরেই কল কেটে দেওয়া হয়। তন্নি আশ্চর্য হয়ে ফোনের দিকে তাকিয়ে থাকে। কেটে কেন দিল? পরপরই উচ্চস্বরে বেজে ওঠে, কল ব্যাক করেছে। নাকের পাটা ফুলায় তন্নি। বড়লোকের বেটা সবাইকে কল ব্যাক করে, রিসিভ করে কানে রাখে, কথা বলে না। ওপাশ থেকে ভেসে আসে অর্ণবের কণ্ঠস্বর, শালা আজকে যাব না, ভীষণ টায়ার্ড লাগছে। কপালে ভাঁজ ফেলে তন্নি বলে, পাগল হলেন নাকি? সবেই বিছানায় গা এলিয়ে দিয়েছিল অর্ণব তন্নির কণ্ঠস্বর শুনে এক লাফে বসে পড়ে। অবাক গলায় জিজ্ঞেস করে, তুমি তাহলে কাকে আশা করেছিলেন? আমার দ্বিতীয় বউকে। গাল ফুলিয়ে জবাব দেয়, আমি নানু বাড়ি এসেছি, কল করতে পারবো না। তোমার কলের অপেক্ষায়ও থাকি না আমি। বড্ড গায়ে লাগে তন্নির। কথাবার্তা ছাড়াই কল কেটে দেয়। অর্ণব হাসে। তখনই আশা বেগম আসে। আব্বা খাবি না? খাবার বারো, আসছি। আর অথইকে তৈরি হতে বলো, সারপ্রাইজ আছে ওর জন্য। আশা বেগম চলে যায়। অর্ণব ভেবেছিল একটু ঘুমাবে, তবে এবার ভাবনা বদলে ফেলে। কাবাড থেকে জামাকাপড় বের করে ঢুকে পড়ে বাথরুমে। দেশে ফিরে তৃতীয়বার পরিবারের সাথে ডিনার করছে অর্ণব। এদিক ওদিক ঘোরাফেরা করে, পরিবারকে সময় দেওয়া হয় না। অথই সাজুগুজু করেই খেতে বসেছে। মনে মনে জানার আগ্রহ প্রবল, কি সারপ্রাইজ, তবে জিজ্ঞেস করার সাহস হচ্ছে না। পাপা অফিসে বসতে চাচ্ছি। আনোয়ার খুশি হলেও সেটা প্রকাশ করে না। গম্ভীর স্বরে বলে, কাল যেও অফিসে। তোমার সাথে যাব। আর্থির বিয়ের ডেট ফিক্সড করো এবার। আমি আছি। তুমি বলে কবে করব? ওনাদের দাওয়াত করো। বসে সবাই মিলে ডিসিশন নিলে ভালো হবে, সায় জানায় আনোয়ার। আশা বেগম বেছে দিতে থাকে ইলিশ মাছের কাটা। ভাই অথইকে নিয়ে কোথায় যাবি? আশেপাশেই। দেশে ফিরে ওকে তো সময় দিতে পারলাম না। আর আমি? অভিমানী কণ্ঠস্বর আর্থির। কাল তোর জন্যও সারপ্রাইজ আছে। রাত 12টা বেজে 5 মিনিট। নতুন পরিবেশে ঘুম আসে না তন্নির, তার ওপর মাথার মধ্যে জাপটে জড়িয়ে আছে অন্য চিন্তা। ভীষণ বাজে একটা রোগ প্রতিনিয়ত গ্রাসস করে নিচ্ছে তন্নিকে। চোখ বন্ধ করলেই অর্ণব নামক বাজে লোকটার কথা মনে পড়ছে। লোকটা কি কোনোমতেই শান্তি দিবে না তন্নিকে। সব সময় জ্বালিয়ে মারবে। স্বপ্ন কিংবা বাস্তব সব জায়গায় সে অসহ্য লাগে। বসার ঘরে সকলেই আড্ডা দিচ্ছে। ক্ষণে ক্ষণে হাসির শব্দে মুখরিত হচ্ছে গোটা কক্ষ। এতে তন্নির বিরক্ত আরও বেড়ে যাচ্ছে। তাদের উচ্চ শব্দ দূষণ তন্নির কানে লাগে বেশ। মনে হচ্ছে কান ফাটবে। রাতের মধ্যপ্রহর এদের আড্ডা দেওয়ার সময়। কাল সকালেও তো গল্প করতে পারবে। তন্নির মামাতো ভাই বাসায় এসেছে। সে চিটাগং চাকরি করে। কয়েকবার তন্নির মামি ডেকে গিয়েছে তন্নিকে। ওদের আড্ডায় সামিল হতে বলেছে। মাথা ব্যথার দোহায় দিয়ে এড়িয়েছে তন্নি। একা কক্ষে বসে থাকার চেয়ে ওদের আড্ডায় সামিল হওয়া ঢের ভালো ছিল। কিন্তু তন্নি কোনোমতেই যাবে না। তারও একটা যথাযথ কারণ রয়েছে। তন্নির মামাতো ভাই ইমন গত বছরই প্রপোজ করেছিল তাকে। যে পুরুষ প্রেমের প্রস্তাব পাঠায় সেই পুরুষের সামনে যাওয়া তন্নির কাছে অস্বস্তিকর ব্যাপার। দৃষ্টি কটুর লাগে। তাছাড়া ইয়াস সর্বক্ষণ তাকিয়ে থাকে তন্নির পানে, যেটা একেবারে অসহ্যনীয় লাগে। হঠাৎ তন্নির কানে পরিচিত একটা কণ্ঠস্বরের উচ্চ হাসির শব্দ ভেসে আসে। মুহূর্তেই এক লাফে বসে পড়ে। সঠিক শুনল কি? অবশ্যই সঠিক শুনেনি। লোকটার কথা সর্বক্ষণ চিন্তা করা হয় বিধায় মনে হচ্ছে তিনি হাসছে। বাস্তব ঘটনা হচ্ছে তিনি এই বাড়ি চিনবে না, কখনো আসবেও না। ফোঁস করে শ্বাস টানে তন্নি। নিজের মাথায় নিজেই দুটো থা অপ্প র মারে। বিড়বিড় করে বলে,
তন্নি, তুই পাগল হয়ে যাচ্ছিস। তোর পাবনা ভর্তি হওয়া দরকার। অর্ণব ভাইও আর জোশ। ইভানের কথায় আরেক দরফা চমকায় তন্নি। অর্ণব ভাই কেন বলল? নামটাও কি কাকতালীয় ভাবে মিলতে পারে? এবারেও ভুল শুনল। আশ্চর্য ব্যাপার সেপার। মাথা মুন্ডু সব কি গোল্লায় যাচ্ছে। আমি বিয়ে করব। একটা মেয়ে খুঁজে দিয়ে নানি। তন্নি কান খাড়া করেই ছিল। এবার একদম শিওর হয়ে যায় ওই বেয়াদ্বি এসেছে এখানে। খোঁজটা পেল কি করে? আজকে ইচ্ছে মতো কিছু কথা শোনানো দরকার তাকে। তিনি কি কোনোদিনও মানুষ হবে না? বাদর বাদরই থাকবে। বয়স হয়েছে 29। সঠিক সময়ে বিয়ে করলে, থুক্কু ফুলসজ্জা করলে এক বাচ্চার বাবা হয়ে যেত। তার বাদরামি মানা যায়। মনোয়ারা হেসে বলে, আমার হাতেই রয়েছে 5-6টা মেয়ে। একসময় ঘটকালি করতাম। কত শত ছেলে মেয়ে বিয়ে দিয়েছি আমার এই হাতে। এখন বয়স হয়েছে, তোমার নানা চলে গিয়েছে, তাই বাদ দিয়েছিলাম। তবে তোমার জন্য আবার শুরু করতেই পারি। ইয়াস বলে, কোন হাতে রেখেছ 5-6টা মেয়ে? অথই ভাইয়ের পাশে চুপটি করে বসেছিল। এবার তার হাসি পেল। মনোয়ারা মুখ বাঁকিয়ে বলে, কথায় ভুল ধরবি না একদম। তন্নি দূরে দাঁড়িয়ে দেখছে এদের। অথই কেউ দেখেছে। গুটি গুটি পায়ে এগিয়ে আসে। অথই। চমকায় অথই। চটজলদি পেছনে ফিরে তাকায়। তন্নিকে দেখে আশ্চর্য হয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকে। পরপর দৌড়ে গিয়ে জাপটে জড়িয়ে ধরে। বাকি সবাই নীরব দর্শক। কোথায় ছিলি তন্নি? আমি তোকে কত খুঁজেছি জানিস? কত মিস করেছি তোকে। সেই দিন না তোকে দেখেছিলাম আমি? পেছনে পেছনও এসেছিলাম, তুই আমায় দেখিসনি। আমি কতবার তোকে কল করি জানিস? কিন্তু তোর ফোন বন্ধ। তোর বাবার কাছেও কল করেছিলাম, তিনি তোর সাথে কথা বলিয়ে দেয়নি। তন্নি অথয়ের পিঠে হাত বুলিয়ে দেয়। রিল্যাক্স। আছি তো আমি। সব কথা শুনবো, আস্তে ধীরে বল। অথই ছেড়ে দেয় তন্নি। চোখে হাসে। অনেক বড় হয়ে গিয়েছে। দেখতেও একদম অর্ণবের মতো হয়েছে। ইয়াস জিজ্ঞেস করে, অর্ণব, তোরা তন্নিকে চিনিস? অর্ণব বাহাতে চুল ঠিক করতে করতে বলে, আমি তো চিনি না। অথই, তুই চিনিস কি করে? তন্নির হাসি মুখখানা চুপসে যায়। কঠিন দৃষ্টিতে তাকায় অর্ণবের পানে। সাথে সাথেই অর্ণব চোখ টিপ দেয়। তন্নি ঠিক বুঝতে পারে হনুমানটা তাকে জ্বালাতে এমন বলছে। অথই বলে, দাদা ভাই, তুই ভুলে গিয়েছিস। ও তন্নি। অথইকে থামিয়ে তন্নি বলে, আরে অথই, থাক, ছেড়ে দে। ভাব নিচ্ছে চিনে না, বোঝাতে চাচ্ছে তার মস্তিষ্কে গোবর ভরা, কিছুই মনে রাখতে পারে না। মাঝে মধ্যে নিজের নামটাও ভুলে যায়। অর্ণব ছোট ছোট নয়নে তাকায় তন্নির পানে। অথই মুখ টিপে হাসে। ঠিক হয়েছে। ইভান বলে, অর্ণব ভাইয়া, তোমার মাথায় গোবর ভরা। অর্ণব চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে, ওহো, তুমি ওই তন্নি যার কাছে নাম জিজ্ঞেস করলেই প্যাচ প্যাচ করে কেঁদে ফেলত আর নাকে সর্দি জমত। সকলেই হেসে ওঠে অর্ণবের কথায়। তন্নিও থেমে যাওয়ার পাত্রী নয়। সে মেকি হেসে বলে, যা ভাইয়া। বারবার কেন প্রমাণ দিচ্ছেন? মাথায় গোবর নিয়ে ঘুরেন। আমার নাকে কখনো সর্দি থাকত না। নানু বলো। ইয়াস ভাইয়া বলুন। অথই, তুইও বল। সকলেই সম্মতি জানায় তন্নির নাকে সর্দি থাকত না। এবার জিতে গেল তন্নি। একটু ভাব নিয়ে বলে, বুড়ো হয়ে গেলেন, এখনো বুদ্ধি হাঁটুর নিচে রয়ে গেল। আপনার যে কি হবে ভাইয়া? বউ টিকবে না আপনার। হাতে ডিভোর্স পেপার ধরিয়ে চলে যাবে। একটু চালাক চতুর হন। বলেই অথয়ের হাত টেনে চলে যায়। আজকে সারারাত গল্প করবে অথয়ের সাথে। কত কথা জমে আছে।
কত আলাপ করা বাকি। তন্নি যেতেই অর্ণব বিড়বিড় করে বলে, বউ আমায় খাড়ার ওপর অপমান করে গেল। এই অপমানের জবাব দেওয়া প্রয়োজন অতি দ্রুত। অর্ণব সিদ্ধান্ত নিল আজকের রাতটা এখানেই থাকবে। অবশ্যই মনে মনে থাকার আশা নিয়েই এসেছে। ইয়াশ অর্ণবের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে ইয়াশ একজন। আজকে ইয়াশ বাসায় ফিরবে বলে ইভান আগেই অর্ণবকে আসতে বলেছে। অর্ণব ভেবেছিল কাল আসবে, কিন্তু যখনই তন্নির কণ্ঠস্বর শুনল তখনই সিদ্ধান্ত বদলে ফেলল। আরও একটা রাত বউয়ের আশেপাশে থাকার সুযোগ পাচ্ছে, হাত ছাড়া কেন করবে। রাত 1:10 তাদের আড্ডার সমাপ্তি ঘটে। এর মধ্যে বিলকিস বেগম পকোড়া, নুডলস, কফি এসব বানিয়েও খাইয়েছে। ইয়াশের সাথে ঘুমবে অর্ণব। ইয়াশকে রুমে যেতে বলে অর্ণব চলে আসে তন্নির কক্ষের সামনে। দুবার দরজায় টোকা দেয়। অথই এবং তন্নির গল্পের সমাপ্তি ঘটেছে কিছুক্ষণ আগেই। অথই ঘুমিয়েও পড়েছে। ঘুম নেই তন্নির চোখে। তন্নি ঠিক জানত অর্ণব আসবে। চটজলদি শোয়া থেকে উঠে গায়ে ওড়না জড়িয়ে নেয়। রুমের লাইট বন্ধ করে আস্তে করে দরজা খুলে, এবং অর্ণবকে কিছু বলার সুযোগ না দিয়েই বলে, ওই এখানে কেন এসেছেন? অর্ণব হেসে জবাব দেয়, তোমার নানিকে বিয়ে করব। হবু বউয়ের সাথে রোমাঞ্চ করতে এসেছি। তোমার কোনো প্রবলেম? তন্নি অর্ণবের চুলগুলো মুঠো করে ধরে টেনে দেয়। রাগে গিজগিজ করতে করতে বলে, আপনার মুখ দেখতেও ইচ্ছে করে না। অর্ণব নিজের চুলে হাত বুলায়। এদিক ওদিক দৃষ্টি ঘোরাতে ঘোরাতে হবে। দেখতে ইচ্ছে করে না, তাতেই বিড়ালের মতো তাকিয়ে থাকো। বাই এনি চান্স যদি দেখতে ইচ্ছে করত, তাহলে কি করতে? তন্নি অর্ণবের বুকে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। বাদর ছেলে কোথাকার! প্রিয় মানুষের সব কিছুই যদি প্রিয় না হয় তাহলে সে তোমার কেমন প্রিয় মানুষ হল? যাকে তুমি ভালোবাসো তার সবটা জেনে বুঝে ভালোবাসতে হবে। ভালোবাসার মধ্যে উঁচু নিচু, কালো ফর্সা, যোগ্য অযোগ্য এমন কোনো ব্যাপার থাকে না। ভালোবাসা পারফেক্ট দেখে হয় না, ভালোবেসে পারফেক্ট বানিয়ে নিতে। যে সমস্ত মেয়েরা বরের যোগ্যতা খুঁজে অ্যাকচুয়ালি তাদের আমি মেয়ে বলতে পারি না। তারা মেয়ে হয়ে জন্ম নিয়েছে ঠিকই, তবে তাদের পার্মানেন্ট একটা নাম রয়েছে, লোভী। আর লোভ মানুষকে ধ্বংস করে দেয়। শেষের কথাটা তন্নির মুখপানে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে অর্ণব। তন্নি দাঁতে দাঁত চেপে সবটা মন দিয়ে শুনে। চারিপাশে তাকিয়ে সকলের মনোভাব বোঝার চেষ্টা করে। অর্ণবের কথায় সকলেই ইমোশনাল হয়ে গিয়েছে, বেশ বুঝতে পারে। মেয়ে সম্পর্কে দারুণ এক অসম্মানীয় উপস্থাপন। মেনে নেওয়া যায়? একদমই না। তাই মৃদু হেসে দুপা এগিয়ে সাবলীল ভাষায় বলে, একদম ঠিক বলেছেন ভাইয়া। তবে একটু ভুল বলেছেন, আপনার থেকে ভুলটাই আশা করেছিলাম আমি। তবে ব্যাপার না, আমি ভুলটা ধরিয়ে দিচ্ছি। মতিয়ারা বেগম বলে, তুই কথা কস কেন? অর্ণবের কথা শুনতে দে আগে। এখনকার মায়ারা এমনই, তারা যে। তন্নি মতিয়ারাকে থামিয়ে বলে, নানু, ওনার কথার কোনো যুক্তি নেই। আমার কথা শোনো, মজা পাবে। ইন্টারেস্টিং একটা কাপুরুষের গল্প শোনাব। ধারণা বদলে যাবে, আই প্রমিজ। চোখ দুটো জ্বলে ওঠে অর্ণবের। গোল আলুর মতো বড় বড় নয়নে তাকায় তন্নির মুখ পানে। সাহস কত বড় কাপুরুষ বলে দাঁতে দাঁত চেপে হাত মুষ্টি বদ্ধ করে ফেলে। অথই শুকনো ঢোক গিলে। আবার এদের মধ্যে একটা যুদ্ধ লেগে যাবে। মেয়েদের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে তার বাবা। প্রতিটা মেয়েই বাবা ভক্ত, বাবার মুখের ওপর কথা বলার সাহস তাদের হয় না। কারণ তারা বাবাকে অসম্ভব ভালোবাসে। আর কোনো মেয়েকে ভালোবাসার আগে তার বাবার কাছে নিজেকে সুপারস্টার প্রমাণ করা জরুরি। বাবারা অলওয়েজ চায় মেয়েকে কোনো ভালো ছেলের হাতে তুলে দিতে। সিগারেট খোর উগ্র বদমেজাজি গুন্ডার হাতে নয়। তো একটা গুন্ডা যদি একজন সৎ বাবার মেয়েকে তুলে নিয়ে বিয়ে করে, অবশ্যই গুন্ডাটি ভুল করেছে।
এটার দায় নিশ্চয় মেয়েটি কিংবা তার বাবা নিবে না। বিয়ে করেছে ঠিক আছে, মাথা নিচু করে নিজের ভুল স্বীকার করে, একটু বুঝিয়ে কথা বলা যায় না? কিন্তু না, উগ্র বদমেজাজি ছেলেটা তার মেজাজ বজায় রাখতে বাজে বিহেভিয়ার করে ফেলে শ্বশুরের সাথে। তো তখন শ্বশুরের মনে প্রশ্ন জাগবে না, ছেলেটির কি যোগ্যতা আছে? ইটস নর্মাল। মানুষকে আমার যেরকম সম্মান দিব তারাও আমাদের ঠিক সেরকম সম্মান ফেরত দিবে। এবার মিস্টার অর্ণব ভাইয়া আপনি বলুন, মেয়েকে ভালো ছেলের সাথে বিয়ে দিতে চাওয়াটা কি ধরনের লোভ? অর্ণব দাঁড়িয়ে পড়ে তন্নির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে অথৈয়ের পানে তাকায়। বাসায় ফিরব চল। আমার প্রশ্নের জবাব দিয়ে যান। কাওয়ার্ডের মতো পালাচ্ছেন কেন? মনোয়ারা, ইভান এবং বিলকিস তাকিয়ে দেখছে শুধু। তাদের মাথায় ধরছে না তন্নি এবং অর্ণবের মধ্যে সম্পর্কটা কি, এমন ব্যবহারই বা করছে কেন? অর্ণব কয়েক পা এগিয়ে একদম তন্নির মুখোমুখি দাঁড়ায়। শান্ত নয়নে তন্নিকে পর্যবেক্ষণ করে সাবলীল ভাষায় জবাব দেয়। ছেলেটির বিদেশে যাওয়ার ডেট এগিয়ে আসছিল। ক্যারিয়ার এবং শখের নারী দুটোর মধ্যে কোনটাও বেশি মূল্য দিবে বুঝতে পারছিল না। শখের নারীর সংস্পর্শে অন্য পুরুষের আগমন মেনে নিতে পারত না। তাই সিদ্ধান্ত নিয়েছিল শখের নারীকে বিয়ে করার এবং কিছুদিন একসাথে সংসার করে বিদেশে পাড়ি জমানোর, যাতে ছোট্ট পরিটার মনে অর্ণব ছাড়া অন্য পুরুষের আগমন না ঘটে। তাই জোর করে বিয়ে করেছিলাম এবং নিজের সাথে রাখতে চেয়েছিলাম। পরে তার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইব বলেও ঠিক করেছিলাম। ইমোশন প্রকাশ করতে পারি না আমি, গুছিয়ে নিজের অনুভূতির বিবরণও দিতে জানি না। শুধু জানি নিজের জিনিসকে নিজের কাছে আগলে রাখতে। এটাই আমার প্রবলেম। বড় বড় পা ফেলে চলে যায় অর্ণব। পেছনে যায় অথই। তন্নি মাথা নিচু করে ফেলে। তাদের সম্পর্ক গোলক ধাঁধায় আটকে পড়েছে। এই ধাঁধা কখনো সমাধান হবে না, আর অর্ণব তন্নিও এক হবে না। তার পথ চলা আলাদা। বিলকিস তন্নির কাঁধে হাত রাখে, ধীর গলায় শুধায়, ব্যাপার কি বল তো তন্নি? তন্নি হাসার চেষ্টা করে বলে, আমার বান্ধবীর সাথে সম্পর্ক ছিল, তাই একটু কথা শোনালাম। বক্তব্য শেষ করেই ছোটে নিজ কক্ষের পানে। আখি পানিতে টাইটুম্বুর। যখন তখন গড়িয়ে পড়বে। আর্থির বিয়ের ডেট এগিয়ে এসেছে। অর্ণব বাবার সাথে অফিসে যাওয়া শুরু করেছে। বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে কোম্পানি। ফর্মাল ড্রেসআপে একদম অন্য রকম লাগে অর্ণবকে। আশা বেগম শুধু তাকিয়েই থাকে ছেলের পানে। মাঝে মধ্যে নিজ মনেই বলে, মাশা আল্লাহ, আমার হীরের টুকরো ছেলে। দীর্ঘদিন বাদে অর্ণব বায়না ধরেছে মায়ের হাতে খাবে। আশা বেগম ছেলেকে খাইয়ে দিচ্ছে। বিয়ে উপলক্ষে গতকালই আগমন ঘটেছে সুমি বেগমের। আদিল আসেনি, সে বিয়ের একদিন আগে আসবে। সিনথিয়া এসেছে শুধু, আগেরবার আদিলের বোনের নাম কি দিয়েছিলাম মনে নেই, তাই সিনথিয়া দিলাম। নিজ খাওয়ায় মনোযোগী সুমি আচমকা বলে ওঠে, এবার অর্ণবের বিয়েটাও সেরে ফেলতে হবে। থমকে যায় সবাই। খাওয়া থেমে গিয়েছে ইতোমধ্যেই। দৃষ্টি পড়েছে অর্ণবের পানে। অথই বিরক্তির সুরে বলে, খালামনি তুমি জানোই তো দাভাইয়ের বিয়ে হয়ে গিয়েছে। ডিভোর্সও তো হয়ে গিয়েছে। পানি পান করে গ্লাসখানা শব্দ করে টেবিলে রাখে অর্ণব। আর্থি মনে মনে প্রে করে ভাই যেন তার অতিরিক্ত হাইপার না হয়ে যায়। আর্থির মনোভাবনা বোধহয় বুঝল অর্ণব। কঠোর চোখ মুখ হঠাৎ শান্ত হয়ে যায়। মুচকি হেসে বলে, মেয়ে দেখো খালামনি। নড়েচড়ে বসে সুমি। খুশিতে গদগদ হয়ে বলে, নিধি তো আছেই। মেয়ে দেখার কি প্রয়োজন? নয়নাও আমায় পছন্দ করে। দুই বোনকেই বিয়ে করে ফেলি। কি বলো পাপা? আনোয়ার কেসে ওঠে। ছেলের পানে চোখ পাকিয়ে তাকায়। অথই আর আর্থি হেসে ফেলে। আশা বেগম শেষ রুটির টুকরো অর্ণবের মুখে পুরে দিয়ে বলে, নয়নাকেই আনব। ভারী মিষ্টি মেয়েটা।
আমার সংসার আলো করে ফেলবে। নয়নাকে জিজ্ঞেস করো মাম্মাম। বছর ঘুরতে না ঘুরতেই বাচ্চা নিতে হবে এবং বাচ্চার নাম রাখতে হবে ময়না। রাজি থাকলে কালকেই কাজী ডাকো। বউ ছাড়া আর থাকা যাচ্ছে না। যাও, একটু দুঃখ ভুলেছিলাম। খালাম্নি আবার হৃদয়ে ব্যথা দিয়ে দিল। আনোয়ার চোখ মুখ কুঁচকে বল, আমার ছেলে এত বেহায়া কি করে হলো? রোমান্টিক মুভি দেখে। তুমিও দেখবে? রাতে তাহলে দুজন একসাথে দেখব। চাপকে তোমার গাল লাল করে দিব আমি। শুধু 3-4টা বউ এনে দিলেই হবে। গাল লাল করতে হবে না। আনোয়ার চলে যায় উঠে। অর্ণব সহ বাকি সবাই হেসে ফেলে। আশা বেগম অর্ণবের কান টেনে দিয়ে বলে, এত দুষ্টু কেন তুই? বউ আসলেই দুষ্টুমি বাদ দিব। যাও, টাকলু উকিলের চুল ছুঁয়ে কথা দিলাম। আনোয়ার চৌধুরীর দাদা ছিলেন গ্রামের সাধারণ একজন কৃষক। তবে তার ছেলেকে কৃষি কাজ করতে দেয়নি। স্কুলে পাঠিয়েছে, পড়ালেখা শিখিয়েছিলেন। সেই ফলস্বরূপ আনোয়ার চৌধুর বাবা শিক্ষকতার সুযোগ পেয়েছিলেন। এলাকার সুনামধন্য শিক্ষক খ্যাতি লাভ করেছিলেন। ছাত্রছাত্রী পড়িয়ে এলাকার বাজারে দিয়েছিলেন কাপড়ের দোকান। দুজন টেইলস রেখেছিলেন সেই সাথে। লোকজন দোকান থেকে কাপড় কিনে সেখানেই টেইলার্সের কাছে বানাতে দিত পোশাক। ততদিনে আনোয়ার চৌধুরীও স্কুলের গণ্ডি পেরিয়ে পা রেখেছিলেন কলেজে। পড়ালেখার পাশাপাশি বাবার কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে ব্যবসায়। এখন ঢাকার শহরে গড়ে তুলেছেন 8 তলা বিশিষ্ট গার্মেন্টস। সেখানে শত শত কর্মচারী কাজ করেন। অর্ণব ঘুরে ঘুরে দেখছিল সকলের কাজ। এটাই মূলত তার কাজ। সে ব্যবসায়ের কিছু বোঝে না। টাকার হিসেবও ঠিকঠাক করতে জানে না। সেই দিক আনোয়ার চৌধুরী একাই সামলায়। বয়স 15 কি 16 হবে একটা মেয়ে মনোযোগ দিয়ে সেলাই মেশিনে গাউন বানানোর চেষ্টা করছে এবং বারবার ব্যর্থ হচ্ছে। প্রচণ্ড ভয় পেয়ে আছে মেয়েটি, মুখ দেখেই বোঝা যাচ্ছে। অর্ণব ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে মেয়েটার পানে। পারে না তো কঠিন কাজ করতে কেন গিয়েছে সেটাই মাথায় ঢুকছে না অর্ণবের। অন্য কোনো কাজ নিতে পারত। 9বার চেষ্টা করার পরে মেয়েটা গাউনের গলার ডিজাইন সঠিকভাবে করতে পারে। চোখে মুখে ফুটে ওঠে প্রশান্তির হাসি। অর্ণবের ঠোঁটের কোণেও হাসির রেখা ফুটে ওঠে। পকেটে হাত পুরে ধীর গতিতে এগিয়ে আসে মেয়েটার পানে। সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে, হোয়াট ইজ ইউর নেম? মেয়েটা চমকায়। ভয়ার্তক দৃষ্টিতে অর্ণবের পানে তাকিয়ে উঠে দাঁড়ায়। পরপরই মাথা নুইয়ে ফেলে। শ্যামবর্ণ গায়ের রং মেয়েটার। কমদামি গোলাপি রঙের সেলোয়ার কামিজ পরে আছে। কপাল অবধি ঘোমটা টেনেছে টকটকে গোলাপি রঙের ওড়না দ্বারা। অর্ণব ভ্রু কুঁচকে ফেলে। গাউনখানা তুলে ভালো করে পর্যবেক্ষণ করে ফের প্রশ্ন করে, নাম কি তোমার? মেয়েটা এবার সাথে সাথেই জবাব দেয়, সাথী। আচ্ছা, কাজ করো। সাথী মাথা নাড়িয়ে বসে পড়ে। আবারও সেলাই মেশিনে মনোযোগ দেয়। আকাশ ফাইল হাতে অর্ণবের দিকেই আসছিল। সাথীর সামনে অর্ণবকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত পা চালিয়ে এগোয়। অর্ণবের বাহু ধরে টেনে খানিকটা দূরে নিয়ে বলে, মেয়েটাকে ভাবি পাঠিয়েছে। অবাকের অষ্টম পর্যায়ে চলে যায় অর্ণব। তন্নি কি করে চিনল একে? আর কেনই বা পাঠালো? আশিক ফের বলতে শুরু করে, মেয়েটার বাবা দ্বিতীয় বিয়ে করেছে। মেয়েটিকে এবং তার মাকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। মাথা গোজার ঠাঁই ছিল না। তখন তন্নির সাথে ওদের দেখা হয়। তোর বউ ওনাদের ঘটনা শুনে তখনই আমাকে কল করে এবং আমার থেকে তোমার বাবার নাম্বার নেয়। দেন আঙ্কেল ওদের থাকার জায়গা দিয়েছে এবং এখানে চাকরি দিয়েছেন। ঠোঁট কামড়ে হাসে অর্ণব। কত দিন হলো মায়াবতীকে দেখা হয় না। 14 দিন হয়ে গেল। কলও দেয় না পচা মেয়েটা। অর্ণব সুযোগ খুঁজছিল কি করে মেয়েটার দেখা পাবে। এবার কোনো ভুল করবে না, একটু প্রাইভেসি পেলেই বাসর সেরে ফেলবে।
তারপর প্রেগন্যান্ট হয়ে যাবে মায়াবতী। ময়না একবার উদরে জায়গা করে নিলে মায়াবতী লাফালাফি করতে পারবে না। তাকে ধরা দিতেই হবে অর্ণবের নিকটে। আশিক, তুই কাল বিয়ে করবি সাথীকে। আশিক বড় বড় নয়নে তাকায় অর্ণবের পানে। অর্ণব আশিকের গাল টেনে দিয়ে বলে, মেয়েটা সুন্দর, তোকে চোরের মতো দেখায়, এমনিতেও মেয়ে পেতিস না। আশিক শুকনো ঢোক গিলে মিনমিন করে বলে, ভাই আমি বিয়ে করব না, সেটা আমি আর আন্টি ডিসাইড করে নিব। তুই জাস্ট মায়াবতীকে খবর দিবি কাল বিয়ে করছিস। ভাই বোঝার চেষ্টা কর আমার। বাকিটা বলতে না দিয়ে অর্ণব বলে ওঠে, তোর মেশিন দুর্বল, ঠিকঠাক সার্ভিস দিতে পারবি না। ডোন্টরি, আমি কলিকাতা হারবালের ব্যবস্থা করছি। নাক মুখ কুচকে ফেলে আশিক। ভাই 3 দিন পরে আর্থির গায়ে হলুদ, কাল তোর বাসর, কোথা থেকে শুরু করবি সেটা ভাব। আশিক ফোঁস করে শ্বাস টানে, তাকায় সাথীর পানে। এই মেয়েকে বিয়ে করতে হবে। দেখতে খারাপ না, কিন্তু এত দ্রুত বিয়ে। শোন আশিক, কাল দুটো বাসর সাজাস। আশিক ভেংচি কাটে, শালা তুই জীবনেও বাসর করতে পারবি না। ওইবার 5,000 টাকার ফুল নষ্ট করেছিস, এইবার নষ্ট করব না। ফুলের দাম না ওঠা অবধি দরজা খুলব না, অর্ণব চৌধুরী প্রতিজ্ঞা করল। গাড়ি নিয়ে আসেনি আজকে অর্ণব। 4 চাকা গাড়িতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করে নাও। অফিসের ব্যাগ কাঁধে ঝুলিয়ে ফুটপাত দিয়ে হাঁটছে। সূর্যি মামা ডুবে গিয়ে বেশ কিছুক্ষণ হল। চন্দ্র তারায় আসমান ভরপুর। ফুটপাতের চারিধারের তারার মতে গিজগিজ করছে মানুষ। অর্ণবের ভালে লাগে। সামনেই দেখা যাচ্ছে হাইকোর্ট, তার পাশে সরকারি কলেজ, দুটোই বন্ধ। এই রাতের বেলায় অবশ্য খোলা থাকার কথা না। কোর্টের সামনে চায়ের দোকানে তারেক রহমান চা পান করছে। অর্ণব হাতে মাথায় দুষ্টু বুদ্ধি চাপে। লোকটার সাথে বেয়াদবি করতে ভালোই লাগে। অল্পতেই মাথা গরম করে ফেলে, এবং রেগে গেলে কি করবে না করবে ভেবে পায় না। এই দৃশ্যটাই অর্ণবের মজা লাগে। কপালে ছড়িয়ে পড়া বড় বড় চুলগুলো বা হাতে পেছনে ঠেলে পা বাড়ায় তারেক রহমানের দিকে। না দেখার ভান করে বসে পড়ে পাশের এবং চাওয়ালাকে আদেশ করে, 1 কাপ দুধ চা দিন চাচা। তারেক রহমান আর চোখে পাশ ফিরে তাকায়। অর্ণবের মুখশ্রী দেখেই নাক মুখ কুঁচকে ফেলে। মনে মনে বেশ কয়েকবার বেয়াদব শব্দটাও আওড়িয়ে ফেলেছে। অর্ণব তাকায় তারেক রহমানের পানে, চোখাচোখি হয়ে যায় দুজনের। অর্ণব আশ্চর্য হওয়ার ভান ধরক বলে, আরেক কক শ্বশুর মশাই যে ভালো আছেন। আমার শাশুড়ি মা ভালো আছে তো। ফোঁস করে শ্বাস টানে তারেক। জবাব দেবে না বলে পণ করেছে। মুখ ঘুরিয়ে চায়ের কাপে মনোযোগ দেয়। অর্ণব উত্তরের আশায় এখনো তাকিয়ে আছে। চায়ের কাপে শেষ চুমুক দিতেই তারেকের কিছু মনে পড়ে। সে চায়ের কাপ রেখে অর্ণবের দিকে ঘুরে। ততক্ষণে অর্ণবের চায়ের কাপ হাতে চলে এসেছে, ক্ষণে ক্ষণে চুমুক দিচ্ছে। শোনো ছেলে, কিছু কথা ছিল। অর্ণব হাসি মুখে বলে, বলুন শ্বশুর মশাই। আমার মেয়ে হ। তারেক কথা শেষ করার আগেই অর্ণব কপাল কুঁচকে উচ্চস্বরে বলে ওঠে, শ্বশুর মশাই বুড়ো বয়সে আবার মেয়ে হয়েছে আপনার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। কিন্তু আপনি না আইনের লোক। সরকার যে বড় বড় অক্ষরে লিখে দিয়েছে 2 সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। তারেক হতদম্ভ হয়ে অর্ণবের দিকে তাকিয়ে থাকে। অর্ণব আবারও বলে, সরকারের কথা শুনলেন না? ভারী অন্যায়। আমার সাথেও অন্যায় করছেন। আমার আপন বউকে আমায় দিচ্ছেন না। বউ ছাড়া রাত কাটানো কত কষ্ট আপনি তো জানেনই। রোমান্টিক মুভি দেখে আর কতকাল। মুভি বানানোর বয়স এটা। আরেক কানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। বিল না মিটিয়েই গটগট পায়ে স্থান ত্যাগ করে তারেক।
চায়ের দোকানদারের মিটমিট হাসি গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছিল। একটা ছেলে কতটা বেয়াদব হলো এভাবে পাবলিক প্লেসে মানসম্মান নিয়ে টানাটানি করতে পারে। তারেক হতাশ হয়। দুনিয়ায় এর ছেলে ছিল না। এই ছেলেকে সে জীবনেও মানবে না। দরকার পড়লে মেয়ে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিবে, তবুও এই ছেলের কাছে দিবে না। অর্ণব নিজ পকেট থেকে ওয়ালেট বের করে 1000 টাকার দুটো নোট গুজে দেয় চাওয়ালার হাতে এবং বলে, আমার শালি হয়েছে, মিষ্টি খেও। বাড়ির সামনেই তামিম ফোন হাতে দাঁড়িয়ে আছে। খানিকটা দূরে রীতি নামের মেয়েটা। দুজনই একবার ফোনের স্ক্রিনে তাকাচ্ছে তো আরেকটা দুজন দুজনের দিকে তাকাচ্ছে। তারেক ভ্রু কুঁচকে তাকায়, এখানে হচ্ছেটা কি? ঠিক তখনই তারেকের আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। তামিম 2 আঙুলে ঠোঁট ছুঁয়ে দেই, আঙুল রীতির দিকে তাক করে। এটাকে কি বলে? কিস। শুকনো ঢোক গিলে তারেক নিজ কপালে হাত বুলিয়ে এগিয়ে যায় তামিমের পানে, প্রথমেই ফোনটা টেনে নেয়, দৃষ্টি রাখে ফোনের স্ক্রিনে। স্পষ্ট লেখা দেখতে পায়, রীতি লিখেছে, বাবু তুমি পিএসসি পাস করলেই আমরা বেবি নিয়ে ফেলব। বিষম খান তারেক। রীতি ততক্ষণে দৌড়ে পালিয়েছে। তামিম চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছে। কোন দিক দিয়ে দৌড় দিলে বাবা ধরতে পারবে না। কিন্তু একটু পরে তো ঠিকই বাড়িতে ফিরতে হবে। তখন তো উত্তম মধ্যম দিবে। বুদ্ধিমানের কাজ হবে এখনই ঝামেলা মিটিয়ে ফেলা। তাই আলতো হেসে তামিম বলে, আসলে বাবা বয়স তো কম হলো না, একটু প্ল্যানিং করছিলাম আর কি। তারেক তামিমের গোলগাল মুখ খানায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, কত হলো তোর বয়স? এই তো 11 বছর। 3 মাস পরে 12 হবে। তারেক তামিমের কান টেনে ধরে, 11 বছর বয়সেই বাচ্চার প্ল্যানিং করছো তুমি? তোমাকে আমি আজকে মেরে তক্তা বানিয়ে ফেলব। তামিম কৌশলে বাবার হাত ছাড়িয়ে নেয়। ফিসফিস করে বলে, বাবা রীতি দেখছে তো। বাড়িতে গিয়ে যত খুশি মারিও। এখন হবু বৌমার সামনে মানসম্মান নষ্ট করিও না। অনেক তেল দিয়ে পটিয়েছি। তারেক দাঁতে দাঁত চেপে পায়ের জুতো খুলে নেয়। তামিম, ওরে নানির মায়া, আমারে বাঁচা বলেই ভৌ দৌড় দেয়। তারেক হতাশার নিঃশ্বাস ফেলে, এমপি বাড়ির বাদর আমার ঘরে কি করে আসলো খোদা। বরাবরই পরিবারের সকলের সামনে অর্ণব চৌধুরী গম্ভীর। এই যে চোখে চশমা পরে পায়ের ওপর পা তুলে ল্যাপটপে কিছু একটা দেখছে, পাশেই সকলেই গল্প করছে, চেঁচামেচি করছে, সেদিকে কোনো খেয়াল নেই। বরং ক্ষণে ক্ষণে গম্ভীর স্বরে অথৈকে আদেশ করছে, আস্তে কথা বল। অথৈ তার কথার কোনো দামই দিচ্ছে না। নিধি এবং নয়না এসেছে আর্থির বিয়ে উপলক্ষে। বিয়ে না মেটা অবধি ওরা যাবে না। আদিল এবং সিনথিয়াও এসেছে। পড়ালেখা শেষ করে ভালো একটা কোম্পানিতে জব পেয়েছে আদিল। এখন আবার নতুন করে মেয়ে খোঁজা হচ্ছে। সুমির আফসোস এখনো মেটেনি, তন্নিকে মারাত্মক ভালো লেগেছিল কিনা। কথায় কথায় সুমি বেগম বলে ওঠে, অথৈ তন্নি মেয়েটার সাথে কথা বলিস। অথৈ এক পলক ভাইয়ের দিকে তাকায়। কিছু বলবে বলে হা করে, তখনই আদিল বলে ওঠে, বলে না। আমার সাথে দেখা হয়েছিল। অর্ণবের মনোযোগ ল্যাপটপ থেকে বেরিয়ে গিয়েছে তন্নি নামটা শোনার পরপরই। এখন আদিলের সাথে দেখা হয়েছিল শুনে রাগে চোয়াল শক্ত করে ফেলে। আশা বেগম সকলের জন্য মুড়ি মেখে এনেছে। মুড়ির থালা সকলের মাঝখানে রেখে তিনিও বসে পড়ে সুমি বেগমের পাশে এবং একটু বিরক্ত হয়েই বলে, ওই মেয়ের নাম আর নিস না। সে অতীত। ভুলে যাওয়াই ভালো। আর্থিমাকে সমর্থন করে বলে, হ্যাঁ সেটাই। বাদ দাও ওর কথা। সুমি বেগম এক মুঠো মুড়ি হাতে তুলে নিয়ে আফসোসের সুরে বলে, বাদ দিতে পারি না তো আমি। এখনো চোখ গ্যারে আছে আমার। কি সুন্দর মেয়ে। আমার ঘরে তুলতে পারলে সংসার আলোকিত হতো। কিন্তু তোর ছেলে তো সবটা নষ্ট করে দিল। হাত মুষ্টি বদ্ধ করে ফেলে অর্ণব। নয়না বলে ওঠে, এখন আবার প্রস্তাব দিতে পারেন তো? তন্নি সিঙ্গেল রয়েছে।
কথাখানা সুমির পছন্দ হল বেশ। আদিলের পানে তাকায়। মৃদু হাসছে ছেলেটা, পরমুহূর্তেই অর্ণবের পানে তাকায় এবং প্রশ্ন করে, তোর কেন আপত্তি আছে অর্ণব? আবার ঝামেলা পাকাবি না তো? অর্ণব শব্দ করে ল্যাপটপ বন্ধ করে ফেলে। পূর্ণ দৃষ্টিতে সুমি বেগমের দিকে তাকায়। সে আমার বউ। তাকে ডিভোর্স দেইনি আমি, আর জীবনে দিবও না। তাকে আমি না পেলে খুন করে ফেলব, তবুও অন্য কারো হতে দিব না। মাইন্ড ইট। নিজ বক্তব্য শেষ করে চলে যায় অর্ণব। আদিল ভেঙচি কারে। নিধির বুক কাঁপে। তাকিয়ে থাকে শূন্যে। অর্ণবকে পাওয়ার স্বপ্ন কি পূরণ হবে না? দেখলি আশা, তোর ছেলের কথা শুনলি? অথই বিরক্ত স্বরে বলে, তুমি শুধু তোমার ছেলের জন্য পছন্দ করেছিলে। 4 বছর পেরুলো, ভুলতে পারলে না? আমার দাদা ভাই 10 বছর হলো তাকে নিয়ে সংসার সাজানোর স্বপ্ন দেখেছে, ও কি করে ভুলবে খালামণি? বুঝে শুনে কথা বলো না তুমি। সাথীকে আশিক বিয়ে করবে এমন খবর শোনার পরে খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে তন্নি। অনাথ অসহায় মেয়েকে আশিক কেন বিয়ে করছে? দয়া দেখাচ্ছে। তৈরি হতে হতে নিজ মনে আওড়াতে থাকে তন্নি। প্রচণ্ড মাথা ব্যথা করছে। কাল ইনকোর্স পরীক্ষাও রয়েছে। সব পেছনে ফেলে যেতেই হচ্ছে সাথীর বিয়েতে। মেয়েটা এখন তন্নির দায়িত্বে রয়েছে। তার ভালো মন্দ দেখার অধিকারও তন্নির। মেরুন রঙের শাড়ি তন্নির ফর্সা গায়ে বেশ ফুটে উঠেছে। হাঁটু অবধি লম্বা চুলগুলো খোলাই রেখেছে। মুখে হালকা পাউডার এবং ঠোঁটে লিপস্টিক। ব্যাস, তন্নির সাজ কমপ্লিট। তামিম বেশ বায়না করছিল ওর সাথে যাবে, কিন্তু তন্নি নিবে না। ভারী বজ্জাত ছেলে, কি থেকে কি করবে তার কোনো হদিশ নেই। তারেক রহমান আজকে কোর্টে যায়নি। উঠোনে বসে পেপার পড়ছে। তন্নি পার্স হাতে নিয়ে বাবার সামনে এসে দাঁড়ায়। বাবা, যাচ্ছি। তারেক পেপার থেকে নজর ফিরিয়ে মেয়ের পানে তাকায়। কোনো সমস্যা হলে আমায় কল করবে। টাকা নিয়েছ? হ্যাঁ বাবা। মেয়েটাকে ভালো একটা শাড়ি কিনে দিও। আর আশিকের মতি গতি ভালো না লাগে তখনই আমায় কল করবে। ঠিক আছে। বাবার সাথে কথা শেষ করে মেইন গেট পেরিয়ে বের হয়। রিকশা কিংবা অটো কিছুই নেই, অগত্য তন্নি এগোতে থাকে বাজারের উদ্দেশ্যে। বাজারে অহরহ গাড়ি বসে আছে, যাত্রী নেই। অথচ রাস্তাঘাটে গাড়ি পাওয়া মুশকিল। মেইন রোডে উঠতেই চোখে পড়ে কালো রঙের বিএমডব্লিউ ব্র্যান্ডের একখানা গাড়ি দাঁড়িয়ে আছে। রোদের আলোতে কালো রং চিকচিক করছে। তন্নি মনে মনে আওড়ায়, আলালের ঘরের দুলালের গাড়িও তো এমন। তখনই গাড়ির কাঁচ নেমে যায় এবং দৃশ্যমান হয় দুলালের আদলখানা। মনে মনে হাসি তন্নি। মন ঠিক বলছিল। দুলাল চোখ হতে সানগ্লাস খুলে গম্ভীর স্বরে বলে ওঠে, বউ গাড়িতে বসো। তন্নির হাসি পায়। টুপ করে হাসি গিলে দ্রুত পা চালাতে চালাতে জবাব দেয়, সরি ভাইয়া। তন্নি যার তার গাড়িতে ওঠে না। অর্ণব বিরক্ত গলায় বলে, সিন ক্রিয়েট না করতে চাইলে উঠে এসো। তন্নি থামে না। সে যেন পণ করেছে গাড়িতে উঠবেই না। এবার অর্ণব ধমকে বলে ওঠে, গড প্রমিজ, আমাকে নামতে হলে ঠোঁটে চুমু খেতে খেতে গাড়িতে তুলব। থেমে যায় তন্নির পা। সাথে সাথেই খুলে যায় গাড়ির দরজা। তন্নি তাড়াহুড়ো করো অর্ণবের কোলের ওপরই বসে পড়ে। আর চোখে পাশে বসা বাদরটাকে পর্যবেক্ষণ করছে তন্নি। লোকটা আগে পরিপাটি ছিল না, তবে এখন রূপ চর্চায় বেশ সময় ব্যয় করে। 2 হাতে পেশি 60 ভেদ করে ফুলে উঠেছে। নিয়মিত ব্যায়াম করার ফল নিশ্চয়। কপাল সমান চুলগুলো জেল দিয়ে স্যাট করে নিয়েছে, বা হাতের কবজিতে কালো বেল্টের ঘড়ি ঝুলছে। ফর্সা লোমশ যুক্ত হাতে বেশ মানিয়েছে। হালকা কালচে রঙের অধরে নজর পড়তেই বুক কেঁপে ওঠে। শয়তান ছেলে অধর গোল করে শীষ বাজাচ্ছে। এত আকর্ষণীয় লাগছে। নজর ফেরানো দেয়। তন্নির ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে, কিন্তু সাহসে কুলাবে না।
মনে পড়ে সেই দিনের কথা, যেদিন তারা গোটা একটা রাত একসাথে কাটিয়েছিল। চুমুর বর্ষণ নেমেছিল তন্নির অধরে। ইস, কি যে লজ্জাজনক পরিস্থিতি! শুকনো ঢোক গিলে তন্নি নজর ফিরিয়ে এদিক সেদিকে তাকায়। এসির বাতাসেও অস্থির লাগছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। অর্ণব আর চোখে তাকায় তন্নির পানে। গাল দুটো লাল হয়ে গিয়েছে। চতুর অর্ণব চট করেই বুঝে ফেলে লজ্জা পাচ্ছে। মুখ বাঁকায় অর্ণব। পরপরই ভ্রু কুঁচকে বলে, ধরলাম না ছুঁইলাম না তাতেই লজ্জা পাচ্ছ? বাচ্চার মুখ কি দেখানোর ইচ্ছে নেই আমায়? নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা করতে থাকা তন্নি স্থির হয়ে যায়। মাথা নুইয়ে মুখ আড়াল করার চেষ্টা করে। নিজের প্রতি নিজেই বিরক্ত। আশ্চর্য, চুমু খেয়েছে 100 বছর আগে। আজকে লজ্জা পাওয়ার কি হলো? তন্নি, আসলেই তুই নেকা? জবাব না পেয়ে অর্ণব পাল্টা প্রশ্ন করবে তখনই ফোন বেজে ওঠে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে পকেট থেকে ফোন বের করে। স্ক্রিনে আকাশের নামখানা ভাসছে। চটজলদি রিসিভ করে অর্ণব। স্পিকার অন করে ফোনটা রেখে দেয় সামনে এবং গম্ভীর স্বরে বলে, বল। আকাশ অসহায় গলায় বলে ওঠে, ভাই, আমি বিয়ে করেই বাসর সারতে চাই। বউ পাশে রেখে কিংবা বউ দূরে রেখে থাকতে আমি পারব না। কিন্তু এই মায়া বলে কি না, বিয়ে করলেও তাকে সময় দিতে হবে। তন্নি রাখি পল্লব বড় বড় হয়ে যায়। কি বলছে এসব? অর্ণব তন্নির দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। তারপর বলে, এখনই টেস্ট করতে গিয়েছিলি নাকি? বালের টেস্ট? শাড়ি কিনেছি, সেটাই দিতে গিয়েছিলাম। তখন বাংলা সিরিয়ালের নায়িকাদের মতো বলল, ভাই, এখনো সময় আছে, বিয়ে বন্ধ কর। রোমাঞ্চ করতে পারবে এমন মেয়ে লাগবে আমার। ঘরের বাইরে কিংবা সোফায় ঘুমোতে পারবো না আমি। শালা চুপ যা। 4 বছর হলো বিয়ে করেছি, এখনো বাসর করতে পারলাম না, আর বিয়ের আগেই বাসর নিয়ে মাতামাতি। পুরুষ মানুষ তুই। পুরুষ মানুষ হতে হলে ধৈর্য ধরতে হবে। প্রতিদিন আমার কাছে 1 ঘন্টা করে ক্লাস নিবি। শেখাবো তোকে। এখন ফোন রাখো। ড্রাইভ করছি। কল কাটে অর্ণব। তন্নি ফের মাথা নিচু করে ফেলে। অধরকোণে ফুটে উঠে হাসির রেখা পরপরই মিলিয়ে যায়। অনুভব করে তন্নির কোনো ফ্রেন্ড নেই। মনের কথা শোনার মতো মানুষ নেই। এই যে আকাশ যেমন নির্দ্বিধায় অর্ণবকে মনের কথা শেয়ার করল, খুনসুটিতে মেতে উঠল, তন্নির এমন কেউ নেই। মনের কথা মনে জমতে জমতে পচন ধরেছে। জীবনে একজন বন্ধুর বড্ড প্রয়োজন। অথৈয়ের সাথে দূরত্ব তৈরি হওয়ার পর থেকে আর কাউকে বন্ধু বানাতে ইচ্ছে হয়নি। নতুন কলেজের অনেকেই পরিচিত হতে চেয়েছিল তন্নির সাথে, কিন্তু অতি সাবধানে এড়িয়ে গিয়েছে ওদের। নিঃসঙ্গতায় কলেজ পাস করেছে। দীর্ঘশ্বাস ফেলে তন্নি। জানালায় মাথা এলিয়ে দেয়, ঘুম পাচ্ছে। কাল সারা রাত ঘুম হয়নি। এমনিতেও এখন নির্ঘুম রাত কাটে। বেসামাল কিছু স্মৃতি ঘুম কেড়ে নিয়েছে। লেজ ছাড়া এক বাদরের চিন্তায় দুচোখের পাতা এক করতে পারে না। হাতটা ধরবে মায়াবতী। ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলে ওঠে অর্ণব। তন্নি চমকায়। কেননা সবেই দুচোখের পাতা এক করেছিল। চোখ খুলে এক পলক তাকায় অর্ণবের হাতের পানে। পরপরই মুখের দিকে তাকায়। পুরুষালী শক্তপোক্ত হাতের ওপর নিজের নরম তুলতুলে হাতখানা রাখে। অর্ণব শক্ত করে ধরে। তন্নি বিড়বিড় করে আওড়ায়, বাবাকে মানিয়ে আমাকে কাছে টেনে নিন না অর্ণব। আপনার বিরহে আমি শেষ হয়ে যাচ্ছি। অর্ণবের কর্ণকুহরে প্রবেশ করে না তন্নির বলা কথা। সাথী এবং আকাশের বিয়ের কার্যক্রম শেষ হয়েছে। সাথীকে খুশি মনে বরণ করে নিয়েছে আশিকের বাবা মা। কিন্তু টেনশনে আছে আশিক। বিয়ের পরেও সাথী কথা বলেনি আশিকের সাথে। মায়া মানুষ এমন কেন? কথা কেন বলে না? এড়িয়ে কেন চলে? ফুল সাজানো রুমে সাথীর বসে আছে অথৈ এবং তন্নি। ক্ষণে ক্ষণে কুকড়ে যাচ্ছে সাথী। তন্নির হাতখানা শক্ত করে আঁকড়ে ধরছে। বেশ অবাক হয় অথৈ এবং তন্নি।
তুমি কি ভয় পাচ্ছ সাথী? অথই সাথীর মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে রিনরিনিয়ে জবাব দেয়। আমি অসুস্থ আপু। উনি যদি আমার সাথে জোর জবরদস্তি করে। স্পষ্ট ভয় ফুটে উঠেছে সাথীর চোখে মুখে। 14 বছর বয়স মেয়েটার। ভাগ্যের নির্মম পরিহাসে জীবন এখানে এসে দাঁড়িয়েছে। এখন তো ওর স্কুলে যাওয়ার কথা, পড়ালেখা নিয়ে চিন্তা করার কথা। সাথীর কপালে চুমু খেয়ে তন্নি আশ্বাস দিয়ে বলে, আশিক ভাইয়া ভীষণ ভালো মানুষ। তুমি তার সাথে কথা বলছো না বলে ভয় পাচ্ছে। একটু কথা বললেই হবে শুধু। তোমার অনুমতি ছাড়া ছুবে না তোমায়। আমি কথা দিলাম। ভরসা পেল বোধহয় সাথী। একটু স্থির হয়ে বসেছে। তখনই অর্ণব এবং আশিক প্রবেশ করে রুমে। দিন শেষে মানুষ নিজের দায়িত্বের কাছে হেরে যায়। সকল পিছুটানকে পেছনে ফেলে দায়িত্বকে আঁকড়ে ধরে বাঁচে। আর যদি হয় মেয়ে মানুষ, তাহলে তো তার দায়িত্ব আকাশ ছোঁয়া। সম্পর্ক, ভালোবাসা, পিছুটান সবগুলোকে উপেক্ষা করেও শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে না তন্নি। প্রতি মুহূর্তে নিজের সাথে যুদ্ধ করে টিকে রয়েছে জগৎ সংসারে। প্রচণ্ড ভালোবেসেও নিজেকে শক্ত খোলসে আবদ্ধ করে রেখেছে। দিন শেষে নিস্তব্ধ রাতে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসে সে। বালিশ আঁকড়ে কেঁদে ফেলে আপনা আপনি। তবে সেই কান্নার শব্দ হয় না। বাবা মা শুনে ফেললে জবাব দিতে পারবে না যে। অবশ্যই জবাব চাইবে না। তারা বুঝে ফেলবে মেয়ের চাপা কষ্ট। তবে তন্নি চায় না তারা সেটা বুঝুক। পড়ে ফেলুন তন্নিকে। ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছে গোটা কক্ষ। তন্নি নিজে হাতে সাজিয়েছে এই কক্ষ। এখানেই আজকে বিবাহিত জীবনের সূচনা করবে আকাশ সাথী। তন্নির খুব করে ইচ্ছে করছিল আকাশকে বলতে, ভাই সাথী আজ আমার সাথে ঘুমাক। বাচ্চা মানুষ আপনার সাথে থাকতে ভয় পাবে। তবে সংকোচে বলতে পারে না। আকাশের বাবা আফসার উদ্দিন ভীষণ ভালো মানুষ। হেসে কথা বলেন সকলের সাথে। আর মা রাজিয়াও ভীষণ মিশুক। তবে স্পষ্টবাদী। তার যেটা ভালো লাগবে না মুখের ওপর বলে দিবে। এই গুণটা তন্নির বেশ পছন্দ। মানুষ তো এমনই হওয়া উচিত। পেছনে কথা বলা মানুষগুলো ভয়ঙ্কর। সামনে বলে কষ্ট দেওয়া ভালো। তন্নি বিছানায় লাফছে বেঁকে তাতে গোলাপের পাপড়ি দিচ্ছে ভরে দিচ্ছে। অথই কথা বলছে তো বলছেই। কলেজে আজকে এটা হয়েছিল কালকে ওটা হয়েছিল। পরশু সাগর ভাইয়াকে দেখেছি। তন্নির একটুও বিরক্তা লাগছে না। বরং মনোযোগ দিয়ে শুনছে প্রাণপ্রিয় বান্ধবীর বক্তব্য। চটজলদি একটা ব্যাপার বুঝে ফেলে অথই নামক এই চঞ্চল হরণী সাগর নামক সুপুরুষকে মারাত্মক ভালোবাসে। জানপ্রাণ দিয়ে ভালোবাসা যাকে বলে। মনে মনে বেশ খুশি হয় তন্নি। সাগর ভালো ছেলে। সে অথয়ের মতোই একটা ভালো মেয়েকে ডিজার্ভ করে। ভীষণ সুন্দর হবে তাদের জুটি। দুজনকে একসাথে বড্ড মানাবে। আনমনে হাসে তন্নি। মায়াবতী। হাত থেমে যায় তন্নির। মাথা তুলে দরজার পানে তাকায়। সেখানে দাঁড়িয়ে আছে অর্ণব। হাতে তার দুধের গ্লাস। কোকড়া চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কপাল জুড়ে। তা হতে টপটপ করে পানি পড়ছে। শর্ট হাতার সাদা রঙের টি শার্ট গায়ে চাপিয়েছে, বুকের ওপরে লেখা ফরিভার, দুই হাতের মাঝেল ফুলে ফেপে উঠেছে। কালো রঙের ট্রাউজার, খালি পা। ব্যাস এইটুকুই। তবুও বেশ ভালো লাগছে তন্নির কাছে। দেখতেই ইচ্ছে করছিল শুধু। কোকড়া চুলগুলো মুছে দিতে ইচ্ছে করছে। শক্তপোক্ত বুকে মাথা রেখে হৃৎস্পন্দন শুনতে ইচ্ছে করছে। চাপ দাড়িতে নিজের গাল ঘষে নিতে মন চাচ্ছে। তন্নিকে এভাবে তাকাতে দেখে ভ্রু কুঁচকায় অর্ণব। সেটাও এক সৌন্দর্য। দুই ভ্রু আড়াআড়ি ভাবে ভাঁজ ফেলেছে। কপালে 3টে ভাঁজ পড়েছে। বিলাই আখি জোড়া খানিকটা বড় বড় হয়ে গিয়েছে। আনমনেই তন্নি বলে ওঠে, আমাকে মায়াবতী বলে ডাকবেন না প্লিজ। অর্ণব ফোঁস করে শ্বাস টানে। বড় বড় পা ফেলে এগিয়ে আসে।
অথই সরু দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তন্নিকে। এক পর্যায়ে মাথায় গাঁটটা মেরে বলে, এই তন্নি কি হয়েছে? তন্নির হুঁশ ফেরে। এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে নিজেকে স্বাভাবিক করতে থাকে। ছি ছি, এতক্ষণ কি নিলজ্জের মতো লোকটার দিকে তাকিয়েছিল? কি ভাবল উনি? তন্নিকে নিশ্চয় বেহায়া ভেবেছে। অর্ণবটি টেবিলে দুধের গ্লাস রেখে বলে, জলদি কর তোরা, রাত প্রায় শেষ হতে চলল। ওরা আসবে তো? অথই সাথে সাথে জবাব দেয়, অলমোস্ট ডান দাদাভাই, ওদের নিয়ে আয়। ওকে, বাট তোরা না বেরুলে কি করে আনব? বারবার তোরা শুনে বেশ রাগ হয় তন্নির। তোরা কি? তন্নিকেও কি তুই বলে সম্বোধন করল। কেন? তন্নি কি লোকটার বোন লাগে নাকি? আশ্চর্য। গোলাপের পাপড়িগুলো ফ্লোরে ফেলে দেয় তন্নি। শাড়ির আঁচল ঠিক করতে করতে জবাব দেয়, তোরা বের হ অথই, তোরা না বেরুলে ভাইয়া আসবে না। নির্লজ্জ কি না তোরা? অর্ণব ফিক করে হেসে ফেলে। অথয়ের কাঁধে জড়িয়ে বলে, তন্নি সোনা তুই আগে বের হ, আমরা তোর পেছনে পেছনে আসছি। রাগে নাকের পাটা ফুলতে থাকে তন্নি। ডিরেক্টলি তুই বলল, কত বড় সাহস! মনে মনে অর্ণবকে বকা দিতে দিতে বেরিয়ে যায় কক্ষ হতে। অর্ণব অথয়ের কাঁধ জড়িয়ে বের হয়। রাজিয়া বেগমের কাছে অথইকে শুইয়ে দিয়ে আসে। তারপর আশিক সাথীকে বাসর ঘরে ঢুকিয়ে দেয়। সাথী জড়সড় হয়ে বসে পড়ে খাটের এক কোণায়। এই সুযোগে অর্ণব পকেট থেকে বের করে কাঙ্ক্ষিত জিনিস আশিকের হাতে গুজে দেয় এবং ফিসফিস করে বলে, 5 প্যাকেট আছে, সবগুলো কাজে লাগাতে না পারলে তোর কেটে ফেলা হবে শালা। আশিক শুকনো ঢোক গিলে নিজের হাতের মুঠোয় দৃষ্টি দেয়। সবগুলো ব্যবহার করা পসিবল। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে অর্ণবের মতোই ফিসফিস করে বলে, তোর জন্য রেখেছিস কয় প্যাকেট? অর্ণব মেকি হেসে বলে, তোর মতো দুর্বল নাকি আমি? 1 প্যাকেটই রেখেছি, তাও জানি আগামীকাল দোকানে ফেরত দিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ আনতে হবে। এবার আশিক হেসে ফেলে। অর্ণব আশিকের মাথায় চাটি মেরে বেরিয়ে যায় রুম থেকে। বাইরে থেকে দরজা লাগাতেও ভুলে না। হ্যালো বাবা, আমি আশিক ভাইয়াদের বাসায় থেকে যাব আজকে। অথই রয়েছে এখানে। কাল সকাল সকালই বাসায় পৌঁছাবো। পাক্কা প্রমিজ। ওপাশ থেকে কি বলে অর্ণব শুনতে পায় না। তবে তার জবাবে তন্নি বলে, কান অন পাপা, এত ভয় কেন পাচ্ছ? এখানে আন্টি রয়েছে, আঙ্কেল আছে, অথই আছে, আমি সেফ থাকব। এই তো এখনই আন্টি আর অথয়ের সাথে ঘুমব। তখনই অর্ণব তন্নির ফোনখানা টেনে নিয়ে নেয়। তন্নি চমকায়, ধরফরিয়ে ওঠে বুকখানা। অর্ণব মুহূর্তেই ফোন কানে তুলে ফটফট করে বলে, শ্বশুর মশাই, আপনার মেয়ে আর আমি একসাথে ঘুমব আজকে। শুধুই ঘুমব, টেনশন করবেন না, আপনার মেয়ে একদম সেফ থাকবে। একটা চুমুও খাব না, আপনার টাকলু মাথার কসম। বলেই ফট করে কল কেটে দেয়। তন্নি চোখ মুখ খিচে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়ে। কি বলল এসব? কান গরম হয়ে উঠেছে, ধোঁয়া বেরুচ্ছে বোধহয় কান দিয়ে। বাবা কি মনে করল? এই মুখ নিয়ে কি করে বাবার সামনে গিয়ে দাঁড়াবে? তন্নির মুখ পানে তাকিয়ে অর্ণব বাঁকা হাসে। মানতেই হবে, আশিকদের বাড়ির ছাদটা ভীষণ সুন্দর। ছাদের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে জোছনা আর ঝিরিঝিরি হাওয়া। এই মুহূর্তে ওরা দাঁড়িয়ে আছে চিলেকোঠার সামনে। অর্ণব এক হাত রাখে তন্নির কোমরের পাশে দেয়ালে। ইচ্ছে করছিল হাতখানা নরম উদরে রাখার, তবে ইচ্ছেটা দমন করল। অপর হাত মাথার ওপরে দেয়ালে, মুখটা খানিকটা ঝুঁকিয়ে থেমে থেমে বলে, দূরত্ব, লুকোচুরি, অভিমান আর ভালো লাগছে না। এবার সবটা ঠিকঠাক করতে চাই, নয়তো সবটা শেষ করতে চাই। শুকনো ঢোক গিলে তন্নি পিটপিট করে চোখ খুলে সিগারেটে পোড়া ওষ্ঠের পানে তাকায়। হৃৎস্পন্দন তার নিজ গতিতে লাফিয়েই যাচ্ছে।
ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। উহু হাত দিয়ে নয়, অধর দিয়ে। নিজ ইচ্ছেকে ধামাচাপা দিতে নজর ফিরিয়ে রিনরিনিয়ে প্রশ্ন করে, বাবাকে এসব না বললেই হতো নাকি? ঠোঁট কামড়ে হাসে অর্ণব, আবছা আলোতে সেই হাসি বুকে বিঁধে তন্নির। ডান হাতটা আপনা আপনি চলে আসে অর্ণবের গালে, আলতো করে হাত বুলিয়ে দেয়। মাথাটা এলে দেয় অর্ণবের বুকে। আবেশে চোখ বন্ধ করে ফেলে অর্ণব। প্রিয়তমার নিজ উদ্যোগে প্রথম স্পর্শ। বললাম, লুকোচুরি ভালো লাগছে না, এবার যা করব ওপেনে। তন্নি ফের মাথা তুলে তাকায় অর্ণবের পানে, কিছু বলার জন্য মুখ খুলে। কিন্তু অর্ণব চটজলদি মাথার ওপরে থাকা হাতখানা নামিয়ে আনে তন্নির ঠোঁটে। এক আঙুল ঠোঁটে ঠেকিয়ে মোলায়েম স্বরে বলে, হুস, কোনো কথা নয়, এবার থেকে কথা বলবো আমি, শুনবে তুমি। আজকে একটু বেশি আদুরে লাগছে আলালের ঘরের দুলালকে। তন্নির বেশ ইচ্ছে করে উচ্চস্বরে বলতে, এই যে মিস্টার অর্ণব চৌধুরী, আজকে থেকে আমি আপনার নাম রাখলাম দুলাল। আপনাকে দুলাল বলে ডাকবো আমি। অর্ণব তখন যদি ফের প্রশ্ন করে, পৃথিবীতে এত নাম থাকতে তুমি আমায় দুলাল কেন ডাকবে? তখন তন্নি জবাব দিবে, আপনি আলালের ঘরের দুলাল, মানে ধনী বাবার ছেলে তাই। ভাবতে ভাবতেই তন্নি অনুভব করে তার উদরে ঠান্ডা একটা হাত প্রবেশ করেছে, শাড়ি ভেদ করে। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে তন্নি। আখি পল্লব বন্ধ করে হাত রাখে অর্ণবের হাতের ওপরে। ইতোমধ্যে নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। চাঁদের আলো স্পষ্ট লেপ্টে পড়েছে তন্নির চোখে মুখে। ভীষণ মায়াবী লাগছে। অর্ণব ঠোঁট কামড়ে মৃদু হাসে। মাথাখানা নিচু করে তন্নির মুখোমুখি হয়। বন্ধ চোখের পাতায় চুমু দিয়ে ফিসফিস করে বলে, বউ কিস মি প্লিজ। তন্নি জবাব দেয় না, তাকায়ও না। মুহূর্তেই অশান্ত হয়ে ওঠে অর্ণব, হাতের বিচরণ গভীর হতে গভীর করতে থাকে। তন্নি কেঁপে কেঁপে উঠতে থাকে এবং পিটপিট করে চোখ খুলে। ইতোমধ্যেই কপাল কুঁচকে ফেলেছে। অর্ণব ফের বলে ওঠে, একটা, জাস্ট একটা চুমু। 1 মিনিট, না থাক 30 সেকেন্ড, উহু যাও 10 সেকেন্ড, জাস্ট একটু ঠোঁট ছুঁড়ে দিলেই হবে। প্লিজ, আমার সোনা বউ, একটু। তন্নি শুকনো ঢোক গিলে। অর্ণব দুই হাতে কোমর জড়িয়ে তন্নিকে শূন্যে তুলে ফেলেছে ইতোমধ্যেই। দুজনের উচ্চতা এবার সমান সমান। নিজের ভারসাম্য ঠিক রাখতে অর্ণবের গলা জড়িয়ে ধরেছে তন্নি। এই জান, দিব। বাকিটা বলতে পারে না অর্ণব, তখনই তন্নি নিজ ওষ্ঠদয় অর্ণবের ওষ্ঠদয়ের ভাঁজে মিলিয়ে দেয় এবং ততখানিকই সরিয়ে ফেলতে চায়। তবে অর্ণব সরতে দেয় না, শক্ত করে আঁকড়ে ধরে। চুম্বনে ভরিয়ে তুলতে শুরু করে তন্নির অধর। তাদের ভালোবাসাময় খুনসুটি বেশিক্ষণ টিকতে দেয় না আকাশের মা আমেনা। তিনি চটলাইট জ্বালিয়ে তন্নিকে ডাকতে ডাকতে সিঁড়ি দিয়ে উঠছে। তার ডাক কান পৌঁছাতেই অর্ণবের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার পায়তারা করতে থাকে তন্নি। অর্ণব ছেড়ে দেয় তন্নির ওষ্ঠ, নামিয়ে দেয় নিচে এবং কর্কশ স্বরে প্রশ্ন করে, ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? তন্নি শাড়ির আঁচল দিয়ে নিজ ওষ্ঠ মুছে নেয় এবং ভয়ার্তক স্বরে বলে, আন্টি আসছে, আপনি লুকিয়ে পড়ুন। তখন অর্ণবের কানেও সেই ডাক পৌঁছায়। বিড়বিড় করে বেশ কয়েকটা কঠিন গালি আওড়ায়। তন্নিকে বলে, কিছু একটা বলে পাঠিয়ে দাও একে। তারপর চিলেকোঠার পেছনে লুকিয়ে পড়ে। তখনই আমেনা ছাদে পৌঁছায়। তন্নিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে বলে, একা দাঁড়িয়ে আছো কেন? এসে ঘুমবে। তন্নি আমতা আমতা বলে, আন্টি আর একটু থাকি। না, এসো। তোমার জন্য আমার ঘুম আসছে না। দুদিনের জন্য অতিথি হয়ে এসেছো বলে ভেবো না কিছু বলবো না। চলো আমার সাথে। তন্নির হাত ধরে তিনি হাঁটতে শুরু করে। তন্নি পেছনে ফিরে তাকায়। অর্ণবের রাগী মুখটা দেখে শুকনো ঢোক গিলে।
তন্নি চোখের আড়াল হতেই অর্ণব দাঁতে দাঁত চেপে দেয়ালে ঘুষি মারে। শালার আপন বউয়ের সাথে একটু রোমাঞ্চ করব, তাও জনে জনে লোক এসে হাজির হবে। আমার দেখছি পাবলিক প্লেসে বউকে আদর করতে হবে। বাল ভাল লাগে। আশিক বেশ কিছুক্ষণ হলো সাথীর সাথে কথা বলার চেষ্টা করছে, তবে মেয়েটার মুখ থেকে টু শব্দও বের করতে পারছে না। জড়সড় হয়ে বসে আছে খাটের ঠিক মাঝখানটায়। এতগুলো প্রশ্ন করে ফেলেছে ইতোমধ্যেই, একটা প্রশ্নেরও জবাব দিচ্ছে না। আশিক হতাশ হয়ে কল করে অর্ণবকে। হ্যালো ভাই। বালের বউ তো কথাই বলে না। অর্ণব আসমান পানে তাকিয়ে কঠিন গালি দেয় আশিককে। আশিক ভরকে গিয়ে জিজ্ঞেস করে, আমি কি করছি? বাল করছিস তুই আমার শালা। তোর বউ বাচ্চা। সে ভাবছে কথা বললেই তুই রোমাঞ্চ শুরু করে দিবি, তাই ভয় পাচ্ছে। তুই ওকে বল আমি তোমার সাথে শুধু কথা বলবো, একদমই টাচ করব না। আশিক চিন্তিত স্বরে জিজ্ঞেস করে, করব না? না শালা করবি না। যতদিন আমি বউকে আদর করতে না পারব, ততদিন তুইও করবি না। করলে খুন করব তোকে। শুকনো ঢোক গিলে আশিক কাপা কাপা গলায় বলে, তাহলে বিয়া কেন করাইলি পাশে বউ রেখে? আর একটা কথা বললে তোর গোপন অঙ্গ পাবলিক প্লেসে মেলে ধরব আমি। ধপ করে কল কেটে দেয় আশিক। বার কয়েক বুকে থুথু নেয়। কপাল বুঝি পুরল। পাঞ্জাবি খুলে টি শার্ট পরে নেয় আশিক। তারপর শুকনো কাশি দিয়ে এগিয়ে যায় সাথীর পানে। পাশে বসে নরম স্বরে বলে, সাথী ভয় পাচ্ছে আমায়। আমি তোমায় কিচ্ছু বলবো না, কথা বলো আমার সাথে। সাথী কাপা কাপি স্বরে বলে, ছুবেন না তো আমায়। আশিক মনে মনে বলে, না শোকেসে সাজিয়ে রাখব, মুখে বলে, তুমি অনুমতি না দিলে ছুব না। বোধহয় একটু ভরসা পেল সাথী। ঘুমটা ফেলে তাকায় আশিকের পানে। আশিক হাসে। হাত বাড়িয়ে সাথীর মাথায় হাত বুলিয়ে দেয়। আমাকে তোমার বন্ধু ভাবতে পারো, একদমই ভয় পাবে না। ঘুম নেই তন্নির চোখে। মাথার ওপরে ঘুরতে থাকা সিলিং ফ্যানের পানে তাকিয়ে আছে। অথই তন্নিকে জড়িয়ে শান্তিতে ঘুমোচ্ছে। আমেনা বেগমও বোধহয় ঘুমোচ্ছে। আলো নেভানো বলে তন্নি আজ করতে পারছে না। ফোনে শব্দ হয়। তন্নি বালিশের কোণা থেকে ফোন তুলে দেখতে পায় অর্ণব মেসেজ করেছে। উনি ঘুমিয়ে পড়লে চলে আসবে। তন্নিও সাথে সাথে লিখে, রিক্স হয়ে যাবে। বালের রিক্স। তুমি আসবে নাকি আমি যাব? আসছি আমি, বলেই আলতো হাতে অথইকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। তারপর ধীরে ধীরে খাট থেকে নামতে থাকে। তখনই আমেনা বেগম বলে ওঠে, কোথায় যাচ্ছ? তারেকের স্মার্টফোনটা উধাও। গোটা রুম তন্ন তন্ন করে খুঁজেও ফোনের সন্ধান পাচ্ছে না। ঘুম কাতুরে ইতি বেগম ঘুমিয়ে পড়েছে বেশ অনেকক্ষণ আগেই। তাকে ডাকার সাহস নেই তারেকের। ডাকলে রণক্ষেত্র বাঁধিয়ে দিবে। রুমের লাইটটা পর্যন্ত অন করা যাবে না। এদিকে ফোনটা খুঁজে পাওয়াও জরুরি। শেষবার তন্নির সাথে কথা বলে ফোনখানা রেখেছিল বসার ঘরের টি টেবিলের ওপর। তারপর খবরের কাগজ পড়ছিল। পাশে বসেই তামিম দুধ খাচ্ছিল। তার মানে তামিম নিল কি? মুহূর্তেই তারেকের মুখশ্রী শক্ত হয়ে আসে। ছেলে যদি ফোন নিয়ে থাকে 2-4টা থাপ্পড় বসিয়ে দিবে গালে। গতকালই তামিম ঘোষণা দিয়েছে তার আলাদা কক্ষ প্রয়োজন। বইখানা ব্যাগপত্র সব নিয়ে তার অন্যের রুমে থাকার ইন্টারেস্ট নেই। বড় হয়ে গিয়েছে, এখন থেকেই আলাদা কক্ষ লাগবে। তারেকে দাঁতে দাঁত চেপে ছেলের আর্জি মেনে নিয়েছে। তাছাড়া উপায় আছে? লেজ ছাড়া বাদর ছেলে তার। যেটা বলবে সেটাই সই। তার কথার বাইরে এক পা নড়বে না। তারেক অন্ধকারে হাতড়ে রুম হতে বের হয়। ড্রয়িং রুমের আলো জেলে পা টিপে হাজির হয় তামিমের রুমের সামনে। দরজা ভেরানো।
অবশ্যই ভিড়িয়ে রাখত না, কিন্তু দরজার ছিটকানি ওপরে নাগাল পায় না তামিম। তার জন্যই আটকাতে পারেনি। নিঃশব্দে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে তারেক। যা ভেবেছিল তাই। তামিম ফোনখানা কানে চেপে ফিসফিস করে কথা বলছে। জান, আর একটু অপেক্ষা করো। এই তো পিএসসি পাস করলেই তোমার বাড়িতে প্রপোজাল দিব বিয়ের। ওনারা না মানলে পালিয়ে যাব। তারপর দুজন ভিক্ষা করে সংসার চালাব। ওই পাশ থেকে কি বলল শোনা গেল না। তার বিপরীতে তামিম পুনরায় বলে, আহ জানু, আমি বড় হয়েছি, ভিক্ষা করা তেমন কোনো কঠিন কাজ না। বাটি হাতে কলেজের সামনে বসে বলবো, আল্লাহর নামে যে যা পারেন দিয়ে যান। আমার বউ পোয়াতি, তার পেট কাটতে টাকা লাগবে। এসব আমি শিখেছি স্কুলের সামনে যে লোকটা ভিক্ষা করে তার থেকে। 5 দিন ট্রেনিং নিয়েছি। তার জন্য অবশ্য 100 টাকা দিয়েছি তাকে। বিজনেসে ব্যয় করতেই হয়, ব্যয় না করল বাকিটা শেষ করতে পারে না। তার আগেই তারেক ফোন টেনে নিয়ে যায়। তামিম হকচকিয়ে উঠে বসে। বাবার পানে নজর পড়তেই শুকনো ঢোক গিলে মনে মনে আওড়ায়, তামিমরে আজকে তোকে মেরাই ফেলবে। তোর আর বিয়ে করার শখ পূরণ হল না। তবে তামিমকে অবাক করে দিয়ে তারেক মৃদু হাসে। ছেলের পাশে বসে টেনে কোলের ওপর বসিয়ে নেয়। আদর করে চুমু খায় কপালে। তারপর ধীর স্বরে বলে, আব্বা, আর একবার দুষ্টুমি করলে তোমাকে হোস্টেলে পাঠিয়ে দিব। ভালো লাগবে। তামিম গোমরা মুখে তাকিয়ে থাকে বাবার মুখ পানে। কিসের দুষ্টুমি করল? সে তো ভালোবেসে বিয়ে করতে চাইল শুধু। বিয়ে করা দুষ্টুমি হলে তো বাংলাদেশটা সিঙ্গেল থাকত, তাই না? সাথী, তুমি খেতে ভালোবাসো? মাথার ওপরের ঘুরতে থাকা সিলিং ফ্যানের পানে তাকিয়ে ছিল সাথী। আশিকের কথা শুনে ফিরে তাকায়। অকপটে জবাব দেয়, ফুসকা। ভীষণ পছন্দ আমার। আপনার? আশিক বিড়বিড় করে বলে, তোমার ঠোঁট কিন্তু খাওয়ার কপাল নেই। ছোট ছোট নয়নে তাকায় সাথী। কিছু বললেন? বললাম আমারও। তাহলে চলুন কাল আমরা ফুসকা খেয়ে আসি। ফুসকা খাওয়ালে আমাকে খেতে দিবা কি? আশিক গোমরা মুখে জবাব দেয়, ফুসকা টক? হ্যাঁ হ্যাঁ দিব। তাহলে পাক্কা? হুম পাক্কা। অতপর দুজনই নীরব হয়। আশিক উসখুস করছে। ঘুর তার আসবেই না। পাশে হালাল বউ রেখে ঘুমোনো যায়? এটা অসম্ভব। এদিকে বউ কি সুন্দর ডাকছে না? আরে বাচ্চা জামাই হইতো। একটু তো চুমু খেতে বল। আহারে, কত কাল হয়ে গেলে এই ঠোঁট দুটো মিষ্টি খায় না। শেষবার খেয়েছিল ইন্টারে পড়াকালীন। ক্লাসমেট এক মেয়ের সাথে প্রেম হয়েছিল। সেই মেয়েকে জোর করে ধরে খেয়ে নিয়েছিল কতগুলো চুমু। সেটাই শেষ চুমু ছিল। নারীর ঠোঁটের স্বাদ জানা পুরুষের ঠোঁট কি আর স্থির থাকতে চায়? আশিক এক লাফে উঠে বসে। হকচকিয়ে যায় সাথী। সেও বসে পড়ে। ভয়ার্ত দৃষ্টিতে আশিককে পর্যবেক্ষণ করে প্রশ্ন ছুড়ে, কি হলো? আশিক সময় নেয় না। কাতর স্বরে বলে, সাথী, একটা চুমু খাবো প্লিজ। শুধু একটা। একটুখানি। এই ধরো ছুবো আর সরে আসবো। প্লিজ। সাথী কি জবাব দেবে ভেবে পায় না। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। নীরবতাকে সম্মতি ভেবে টুপটাপ ঠোঁটে 4-5টা চুমু খেয়ে নেয় আশিক। সাথী চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। বুকটা কাঁপছে অস্বাভাবিকভাবে। আশিক একটু সময় নেয়। পরপরই বলে, টেস্ট ঠিক বুঝলাম না। আর একটু ঠিক আছে। বলতে বলতে 2 হাত গলিয়ে দেয় সাথীর 2 গালে। ধীর গতিতে এগিয়ে যায় ওষ্ঠের পানে। আলতো করে পুড়ে নেয় নিজের ওষ্ঠের ভাঁজে। একদম ধীরে সুস্থে আলতো করে চুমু খায়। সাথীর একটুও খারাপ লাগে না, বরং ভালো লাগে। খামচে ধরে আশিকের চুল। ফজরের আজানের আগ মুহূর্তে তন্নি সময় পায় অর্ণবের নিকট যাওয়ার।
সারা রাত দুচোখের পাতা এক করতে পারেনি, অথই তন্নিকে জাপটে ধরে নিশ্চিন্তে ঘুমিয়েছে। আর আমেনা বেগম কথার ফুলঝুরি খুলে বসেছিল। একটার পর একটা কথা বলেই চলছিল। খানিকক্ষণ আগেই কথা বন্ধ করে ঘুমিয়েছে। এখন নাক ডাকার আওয়াজ আসছে। এই সুযোগে চুপি চুপি কক্ষ ছাড়ে তন্নি। প্রথমেই দৌড়ে ছাদে যায়, চিলেকোঠার ঘর দেখে নেয়। সেখানে নেই অর্ণব। তন্নি তো ভেবেছিল তার অপেক্ষায় এখানেই ঘুমিয়ে পড়বে। পরপরই চলে যায় অর্ণবের জন্য বরাদ্দকৃত রুমে সামনে। সেখানে আশিকের বাবার সাথে ঘুমোতে দেওয়া হয়েছে তাকে। তন্নি ভেবে পায় না কি করে জাগাবে অর্ণবকে, বা কিভাবেই রুমে ঢুকবে। পরে যদি আঙ্কেল জেগে যায় তাহলে তো লজ্জায় মুখ লুকানোর জায়গা থাকবে না। তিনি নিশ্চয় তন্নিকে নির্লজ্জ ভাববে। অতঃপর দরজার সামনে দাঁড়িয়ে পায়চারি করতে থাকে তন্নি। ইতিমধ্যেই কয়েকবার কল দিয়ে ফেলেছে অর্ণবের নাম্বারে, কিন্তু বেহায়া লোকটা কল রিসিভ করছে না। এতটা রাগ পায়, কোথায় রয়েছে লোকটা? মাঝে মধ্যে বিরক্ত লাগে তন্নির। পাষাণ একটা লোক। হঠাৎ নজর পড়ল নিচে। সেখানে বাতি জ্বলছে। সেই আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আশিকের বাবা রান্না করছে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তন্নির। চটজলদি রুমে ঢুকে দরজা বন্ধ করে ফেলল সে। আর খুলবেই না। কেউ এসে ডাকলেও খুলবে না। ভাবল নির্লজ্জ, তাতে ওর কি? এদিকে অর্ণব উপর হয়ে শুয়ে আছে, কোমর অবধি কম্বল টানা, খালি গায়ে। ফর্সা পিঠখানা সবুজ রঙের ড্রিম লাইটের আলোয় ঝলমল করছে যেন। তন্নির ইচ্ছে করছে টুপ করে একখানা চুমু খেয়ে নিতে। ইচ্ছেকে দমিয়ে রাখা বোকামি। তাই চটজলদি উঠে পড়ে খাটের উপর শুয়ে পড়ে অর্ণবের পাশে। উদাম পিঠে হাত বুলায়। সারা পিঠময় তন্নির হাতের বিচরণ। পরপরই মাথায় হাত রাখে। ঝাঁকড়া চুলের ভাঁজে ডুবিয়ে দেয় তার হাতখানা। ধীর গতিতে টেনে দিতে থাকে তার চুলগুলো। অর্ণব বোধগম্য হলো অন্য কিছু। নড়ে চড়ে তন্নির দিকে ঘুরে আবার ঘুমিয়ে পড়ল সে। এদিকে মৃদু হাসে তন্নি। আধ শোয়া হয়ে বসে চুমু খায় অর্ণবের কপালে। এই প্রথমবার স্বেচ্ছায় চুমু খেল। ইস, কি যে লজ্জাজনক ব্যাপার। জান, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ, বিড়বিড় করে কথাটা বলে উঠল তন্নি। অতঃপর মুহূর্তে চোখ খুলে ফেলল অর্ণব। দুই হাতে তন্নিকে জাপটে জড়িয়ে ধরে। অর্ণবের এমন আচরণে তন্নি চমকায়, বড় বড় নয়নে তাকায় অর্ণবের দিকে। অতঃপর অর্ণবের গলায় মুখ গুজে ফেলল তন্নি। কেঁপে ওঠে তন্নির সর্বাঙ্গ। কাঁপা কাঁপা স্বরে সে বলল, কি ব্যাপার, ঘুমান নাই? আলতো করে কামড় বসায় তন্নির গলায়। অতঃপর ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল অর্ণব, তোমার চুমুতে ঘুম ভেঙে গেছে। এখন আমি ঘুমাবো, চুপচাপ থাকো তো। চুমাচুমি পরে হবে, এখন আমাকে ঘুমাতে দাও। চলবে।